আমাকে মেসেজ দিচ্ছ, একটু ওয়েট করো, আমি দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, অনেকেই মেসেজ দিচ্ছ, আমি একটু মেসেজগুলো দেখছি। সিজুকার জামান, আরশি রহমান, রুহান আমরান। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাও তো। শিবন আহমেদ, রুহান আমরান, সিজুকার জামাই, সামিরা সাবা, মারবিন, আরশি রহমান, টুপা, সবাই, আর আঞ্জুমান আরা। ওয়ালাইকুম সালাম সবাইকে। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি ক্লাসটা এখনই শুরু করে দিব। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে চিনো, সবাইকে একটু মেনশন দাও। আচ্ছা, ক্লাস আমরা খুব বেশি টাইম নিব না, খুবই গরম এখানে, আজকে ঘেমে যাচ্ছে পুরা। ওকে, সুযোগার জামাই লিখেছো, শোনা যাচ্ছে ভাইয়া। সারোয়ার জি, আঞ্জুমানারা শোনা যায়। এনামুল হক লিখেছো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। আর সে অলরাইট। তো কেমন আছো তোমরা? আমাদের তো এক অধ্যায় শেষ না, আমরা আজকে সৃজনশীল বোর্ড প্রশ্ন সলভ করবো আজকে কিছু। আজকে ভাইকে অনেক ক্লান্ত লাগছে, আমি আসলে অনেক ক্লান্ত। আমি সকালবেলা বেরোইছি, এখন অনেক ঘেমে আসি, এখনো ঠিক হচ্ছে না কেন জানি। এখানে এসিটা কাজ করছে না ঠিকঠাক, এখানে দাঁড়াইলে আসছে। ওকে, তো এখন আমরা আজকে যেটা পড়বো, আমরা দেখো এখানে ঢাকা বোর্ড 2019 সালে পড়েছিল। তো দেখো বলছে, আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। বলছে, মিস্টার মুকলেশ সাহেব পেশায় মৎস্যবিদ, দেশে মাছের ঘাটতি পূরণের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিন আঙুলের চাপ দিলে দরজা খুলে যায়, অথবা তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে খুলে যায়। এখন গ নাম্বারে তোমরা বলছো রোবোটিক্স কি। তো এটা তোমরা পড়ে নিবা। তারপরেও ধরো যে রোবট কেন্দ্রিক যত গবেষণা আছে, ধরো যে তোমার এখানে রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম, যাবতীয় সমস্ত কার্যক্রম যেখানে করা হয় সেটা হচ্ছে তোমার রোবোটিক্স। এই তোমার প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, এটা আমরা জানি যে ভিআর এর মাধ্যমে সম্ভব, এটা ডিটেল তোমরা পড়বা। এখন গ নাম্বার যে প্রশ্নটা উঠেছে, দেখো বলছে উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তি বর্ণনা করো। এখন তোমরা এই উদ্দীপকটা পড়ে তোমাদের কাছে কি মনে হয়েছে যে এই যে তোমার মাছ উৎপাদনের যে প্রযুক্তি, এটা আসলে কোন প্রযুক্তি উৎপাদন করে? যে মিস্টার মুকলেশ সাহেব পেশায় বলে দিছে যে তিনি দেশের মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উদ্ভাবন করেন। সেখানে তোমাদেরকে কি মনে হয় আসলে যে অ্যান্সারটা কেমন হবে, মানে কি অ্যান্সার হতে পারে? কেন অনেকেই আমাকে জিজ্ঞাসা আমি কেমন আছি। আমি অনেক ভালো আছি, কিন্তু একটু টায়ার্ড রাইট নাও, একটু পরে ঠিক হয়ে যাবো হয়তোবা।
একটু ঝামেলায় ছিলাম, ওখান থেকে আসতে লেট হয়ে গেছে তোমাদের এখানে আসতে। আর যে জ্যাম ঢাকা শহরে, যারা ঢাকার আসছো অথবা ঢাকাতে আসছো কয়েকবার, তারা বুঝতে পারবা। তো জ্যাম ঠেলে এসছে যে আমার জীবন শেষ। আচ্ছা, নাজমুল সাকিব কাউসার লিখেছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওহিদুল আলম লিখেছো বায়োমেট্রিক্স, সামিরা সাবা কমেন্ট করেছে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ওকে, তারপরে হচ্ছে আরো আরো সবাই কমেন্ট করো, আমি একটু জানতে চাই তোমাদের কি অবস্থা। যে দুদিন পড়াইলাম বা এইটা তোমাদের সবার কাছে অনেক ইজি মনে হয়, এখন এই ইজি টপিকে আসলে তোমরা কি করবা এটা একটু জানতে হবে আমার। বলছে যে ভাইয়া ঢাকাতে আসি থাকি। আরে তাহলে তুমি তো বুঝবা কি অবস্থা, যে গরম পড়তেছে। টুপা লিখেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিজুকা জামাও লিখেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো এখানে আমরা জানি যে তোমার কৃষিখাতে খুব বেশি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় আমাদের দেশে। তো এখান থেকে তোমার প্রশ্ন আসার চান্সেস খুবই বেশি যে এই কৃষিখাত জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে খেয়াল করো যে আমার উনি বলছে দেশের মাছের ঘাটতি পূরণে নতুন নতুন প্রজাতির মাছ উদ্ভাবন করে। আমরা জানি যে প্রযুক্তি যদি ব্যবহার করে তুমি যদি নতুন কিছু উদ্ভাবন করো, রাইট, একটা ধান আছে এক্সিস্ট অলরেডি করে, তুমি আবার সেগুলা কয়েকটার মিক্স করে একটা ভালো কোনো ধান উৎপাদন করলা, বা কোনো মৌসুমী ধান উৎপাদন করলা, চিকন মোটা বা সুগন্ধি যুক্ত, এরকম অনেক ধান উৎপাদন করলা ধরো, এগুলাও কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। সেখানে উনি বলছে মাছ অনেক নতুন প্রজাতির মাছ উৎপাদন করে, সেইখানে সে কিন্তু জেনেটিক্যাল কাজ করছে, তাই না? জিন জিন বিষয়ক কিছু কাজ করছে, যে জিন তত্ত্ব নিয়ে কাজ করে নতুন নতুন কিছু উদ্ভাবন করছে। সেক্ষেত্রে আমরা দিতে পারি যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বাইরে গেলে গরম লাগে। আচ্ছা, এই জিনিসটা তোমরা কি গ নাম্বার এখন কি অ্যান্সার করতে পারবা যে কেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে, বা তোমাদের কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে কিনা যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং? এখন অ্যাকচুয়ালি এক অধ্যায় এটা তো আর ম্যাথ নাই যে সলভ করে দিব তোমাকে। তুমি এটা হচ্ছে কেন হবে যদি না ধরতে পারো তাহলে সেটা আমি একটু ব্যাখ্যা করে দিব এতটুকুই। এখন তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তোমরা আসলে এটা পারবা কিনা, যারা পারছো না কেন পারছো না, বা কি সমস্যা হচ্ছে তোমাদের। সামিরা সাবা লিখেছে জি ভাইয়া, সিজুকা জামাই লিখেছে না ভাইয়া ক্লিয়ার। ওকে, জয়নব সুলতানা ওয়ালাইকুম সালাম। টুপা লিখেছে জি পারবো। আরশি রহমান, ওহিদুল আলম, আরপোনা, ঋতু, সোমায়া, ইয়া, আঞ্জুমান আরা, মারিয়ম, মুজাহিদুল ইসলাম পারবো ভাইয়া। এখানে যে সুমাইয়া, সুমাইয়া এটা তুমি কি নতুন ভর্তি হয়েছে এই কোর্সে, নাকি নাম চেঞ্জ করছো চিনতে পারছি না। ওকে, আর মুজাহিদুল ইসলাম না, এটা আগে থেকেই ছিল, তুমি, আমি চিনতে পারছি। ওকে, তো তার মানে অনেকেই পারবে। এখন দেখো আমি যদি ঘ নাম্বারে আসি, আমরা একটু মুভ করি ঘ নাম্বারে। বলছে উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। এখন উনি বলছিল আমি যে অফিসে প্রবেশ করছে তার জন্য দরজার সামনে রাখা একটা মেশিনে আঙুলের ছাপ দিতে হয়, এন্ড অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে সে মেশিনের দিকে তাকাইলে তোমার হচ্ছে এই যে কি বলছে যে এটা বুঝতে পারে। তো এখন এখানে তোমার প্রশ্ন হচ্ছে, এখন ক্লিয়ারলি দেখতে পারছো কিনা একটু প্রশ্ন দেখো, যে বলছে যে উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক। ঠিক আছে, তো এইখানে তোমরা তোমরা একটু কমেন্টে জানাও যে এটা আসলে কোনটা সুবিধাজনক বলে তোমার মনে হয়। একটা হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্ট, আর একটা হচ্ছে চোখের আইরিশ রেটিনা স্ক্যান। তো চোখের এটার মধ্যে কোনটা তোমার কাছে মনে হয় যে সুবিধাজনক? এখানে অনেকেই হচ্ছে তোমার সুমাইয়া লিখেছে নতুন ভাইয়া, এই জন্য চিনতে পারছি না। যাই হোক, তোমাদের ব্যাচের আমি সবাইকেই চিনি কম বেশি, যারা ক্লাস করেছো সবাইকেই কম বেশি চিনি, এই জন্য তোমাদের মাঝে নতুন কেউ আসলে আমি চিনতে পারি না। এখন দেখো বলছে যে আঞ্জুমান আরা লিখেছো ফিঙ্গারপ্রিন্ট, ওহিদুল ইসলাম লিখেছো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স এখানে দুইটাই তো বায়োমেট্রিক্স, তোমার এইটাও বায়োমেট্রিক্স এটাও বায়োমেট্রিক্স। তো এর মধ্যে একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা চোখের রেটিনা, এর মধ্যে কোনটা বেটার? সামিনা ছাওয়া লিখেছো ফিঙ্গারপ্রিন্ট বেশি সুবিধাজনক। ওকে, আব্দুল্লাহ মাহমুদ ফিঙ্গারপ্রিন্ট, চোখেরটা লিখেছো শিপন আহমেদ, মারিয়াম লিখেছো ফিঙ্গারপ্রিন্ট, সারোয়ার আবার লিখেছো বায়োমেট্রিক। দুইটাই তো বায়োমেট্রিক। আমার মনে হয় ফিঙ্গারপ্রিন্ট, সঠিক জানি না। আঞ্জুমান আরা লিখেছো, মাহির লিখেছো চোখেরটা, আরশি রহমান লিখেছো ফিঙ্গারপ্রিন্ট সুবিধাজনক,
মাহিরকেও আমি চিনতে পারছি না, তুমি কি নতুন কিনা একটু কমেন্টে জানাও। হাসিব হোসেন লিখেছে বায়োমেট্রিক্স, আরে বাবা দুইটাই তো বায়োমেট্রিক্স। ফিঙ্গারপ্রিন্ট লিখেছে আরপনা, কাউসার লিখেছে এখানে জলদস্যু সোমালিয়াকে। কি সব কমেন্ট করছো? ফাতেমা ইসলাম ইদি লিখেছে ফিঙ্গারপ্রিন্ট, আলামিন লিখেছে ফিঙ্গারপ্রিন্ট, আরমান লিখেছে ফিঙ্গারপ্রিন্ট, আশা, মুজাহিদুল ইসলাম, আব্দুল্লাহ মাহমুদ, সাদাত আনান, বর্ণিতা হিয়া সবাই লিখেছে ফিঙ্গারপ্রিন্ট। এখানে এনামুল হক লিখেছে চোখের রেটিনা। মারবিন লিখেছে নতুন ভাইয়া, ঠিক আছে তুমি নতুনই থাকো। আচ্ছা এই আরেকটা, আরশি রহমান নতুন কালকে ভর্তি হয়েছে, ঠিক আছে ওয়েলকাম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স এর হ্যান্ড, তোমরা কি প্রশ্ন এখনো বুঝতে পারছো না? আমাকে বলছে যে এখানে কোনটা, এই দুটা, এইখানে যে দুইটার কথা বলছে, যে আমি যে তোমার এখানে দরজার সামনে রাখা যেটা আমি আঙুলের ছাপ এবং চোখে তাকাইলে যেটা, দুইটাই তো আমার ফিঙ্গারপ্রিন্ট। ওইখানে তো আমার ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু অ্যান্সার চাই না, এখানে চাইছে যে ওই বায়োমেট্রিক্স, দুইটাই বায়োমেট্রিক্স, দুইটা আমার বায়োমেট্রিক্স এর দুইটা টাইপস। এন্ড দুইটা টাইপস এর মধ্যে কোনটা সুবিধাজনক? এখানে যারা লিখছে চোখের রেটিনা হবে না, হবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। কারণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের হচ্ছে তোমার আমরা পৃথিবীতে অনেক 700-800 কোটি মানুষ, কিন্তু তারপরেও কারোর ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোর ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আর এই ফিঙ্গারপ্রিন্টের যদি আমি হচ্ছে আগে থেকে তোমার ডাটাবেজে দিতে হয়, তারপরে সেটা চেক করে দেয়, এখানে সফলতার হার অনেক বেশি, ভুল হওয়ার চান্সেস নাই বললেই চলে। আর আর এটা হচ্ছে সহজেই পাওয়া যায় এবং এটা সহজলভ্য। কিন্তু চোখের রেটিনাও ভালো, কিন্তু এটা সফলতার হার খুব বেশি, মানে খুবই ভালো, কিন্তু এই তোমার ফিঙ্গারপ্রিন্টের মতো এত ভালো না, এবং এটা ব্যয়বহুল এবং সবসময় চাইলেও পাওয়া যায় না। যেহেতু ব্যয়বহুল এবং সবসময় চাইলেই পাওয়া যায় না, দুর্লভ, মানে একটু বাজারে রেয়ার আর কি, দামি জিনিস তো। তো এইখানে হচ্ছে আর চোখের রেটিনা অনেক সময় হচ্ছে স্ক্যানারটা ক্যাচ করতে পারে না দূর থেকে, ঠিক আছে, অনেক কাছে যেতে হয়, অথবা চোখে সমস্যা হইলেও সমস্যা হয়। তো এই ক্ষেত্রে তোমরা এই দুটাই ভালো, কিন্তু যেহেতু একটাকে চুজ করতে হবে, তাহলে অবশ্যই তোমরা ফিঙ্গারপ্রিন্টটা চুজ করবা। আমরা পরটায় যাই, দেখো বলছে রাজধানীর অদূরে, এটা রাজশাহী বোর্ড 19 সালে পড়েছে, বাংলাদেশের রাজধানীর অদূরে তথ্য প্রযুক্তি প্রয়োগে একটি বিশ্বমানের শিল্প কারখানা স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে, যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে কম্পিউটার প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। উক্ত প্রতিষ্ঠানের দক্ষ প্রোগ্রামারগণ সিমুলেটেড পরিবেশ স্থাপন করে ঘরে ঘরে বসে দর্শনার্থীদের শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার ব্যবস্থা করে দিচ্ছেন। ওকে, আমি একটু দাঁড়াও। ওকে, তো এখানে আমার প্রশ্নটা আমি একটু দেখি, দেখো বলছে যে শিল্প কারখানায় ব্যবহৃত প্রযুক্তিতে কোনটা। তো এখানে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবা যে এটার অ্যান্সারটা কি হবে। তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। আর অনেকদিন পর তোমাদের ক্লাসে যে একটু বেশি মানুষ হচ্ছে, এটা অনেক ভালো যে তোমরা আবার ক্লাসে ব্যাক করছো। মেবি তোমাদের পরীক্ষার জন্য সিরিয়াস হচ্ছে নাকি? এতদিন বাটপারি করতে করতে বাটপারি করার আর জায়গা নাই, তাই না? আর কত বাটপারি করবা, কয়দিন পরে বুঝছো। আচ্ছা, এখানে সামিরা সাবা লিখেছে রোবোটিক্স, এখানে মারভিন লিখেছে রোবট। ব্যবহৃত প্রযুক্তি চাইছে, প্রযুক্তি কখনো হচ্ছে তোমার রোবট হয়? আরো সে আবার লিখেছে রোবট। ভাই রোবট তো প্রযুক্তি না, রোবট তো একটা হচ্ছে যন্ত্র। এখানে শিশিমুল লিখেছে রোবোটিক্স, বর্ণিতা হিয়া লিখেছে রোবোটিক্স, সুমাইয়া লিখেছে রোবোটিক্স, রাকিবুল ইসলাম লিখেছে অনেকদিন পর ক্লাসে আসলাম। অনেকদিন পর আসলে তো সমস্যা। আশা লিখেছে রোবট। আবার বলছি রোবট তো হবে না, রোবট তো কোনো প্রযুক্তি না। এখানে সিজুকার জামাই লিখেছে রোবোটিক্স, সুশীল, ঋতু, সানজিদা ইসলাম, জয়নব সুলতানা, বনিতা হিয়া, নাজমুল সাকিব, কাউসার, মরিয়ম, সাদাত আনান, অনামিকা শীল, এনামুল হক, জনি দেওয়ান, রোহান আমরান, মাহি, আব্দুল্লাহ মাহমুদ সবাই লিখেছে রোবোটিক্স। হ্যাঁ, তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে। এখানে তোমার এখানে যেটা হচ্ছে, এইখানে আমার একটা, ওরা দেখো যে আমাকে কিন্তু একটা হিন্ট দিছে ওরা। হিন্টটা কি আমরা একটু দেখি। সো আমরা একটু একটু ওয়েট করো, ইয়াটা অন করা লাগবে। সো আমরা আবার ব্যাক করছি, দাঁড়াও।
আমার গ নাম্বারে যে প্রশ্ন ছিল এখানে খেয়াল করো, আমাকে কিন্তু আমার যে প্রশ্ন খেয়াল করো, এখানে আমাকে একটা হিন্ট দিয়েছে যে শিল্প কারখানায় স্থাপন করার পরিকল্পনা, যেখানে অ্যাকচুয়েটরের সাহায্যে দক্ষ হাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করার মাধ্যমে দেশকে উন্নত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হচ্ছে। আমরা সবাই জানি অ্যাকচুয়েটর কাকে ব্যবহার করা হয়, রোবটে। এন্ড রোবট কোন প্রযুক্তি? রোবোটিক্স। তো তোমার এখানে যে অ্যাকচুয়েটরের কথা বলেই কিন্তু তোমাকে একটা হিন্ট দিছে যেটা কোন প্রযুক্তি করা হচ্ছে। তার মানে তোমরা সবাই হচ্ছে অ্যান্সার করতে পেরেছো। প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভূমিকা রাখে। তোমরা ঘ নাম্বারটা অ্যান্সার করো। এখানে একমাত্র রাজকন্যা বলেছো যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে ভাইয়া, সাপ্লিমেন্টে তো রোবট দেওয়া আছে, রোবট দেওয়ার তো কোনো কথা নাই। তোমার এখানে হচ্ছে তোমার রোবট প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। রোবট আর রোবোটিক্স তো বেসিক্যালি সিমিলার, হ্যাঁ। তো ওখানে যেটা কাজ করছে সেটা রোবট, কিন্তু প্রযুক্তি হচ্ছে রোবোটিক্স। আচ্ছা, এখানে তোমরা ওহিদুল ইসলাম কমেন্ট করেছো ভার্চুয়াল রিয়েলিটি। কে কমেন্ট করেছো ভাই? কথা বেঁধে যায়, তোমার নেটে সমস্যা হয়তো বা। আচ্ছা, বর্ণিতা হিয়া, রুহান আমরান, আরপনা সবাই লিখেছো ভার্চুয়াল রিয়েলিটি। সিজিকা জামাই ভিআর লিখেছো, মাহমুদ লিখেছো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, বর্ণিতা হিয়া লিখেছো ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তো হ্যাঁ, এখানে হচ্ছে অ্যান্সারটা হবে তোমার ভার্চুয়াল রিয়েলিটি। কেন? কারণ হচ্ছে এখানে দেখো বলছে যে এই যে দক্ষ প্রোগ্রামার সিমুলেটেড পরিবেশ। তো এখানে একটা হিন্ট দিছে যে সিমুলেটেড পরিবেশ, সেটা হচ্ছে তোমার, আমরা জানি সিমুলেটেড পরিবেশ ভার্চুয়াল রিয়েলিটিতে তৈরি করা হয়, এটার আরেকটা নাম হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। তো এখন এখন কিন্তু তোমার অ্যান্সারটা তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটি দাও সেটা কিন্তু অ্যান্সার না। তোমার এখানে অ্যান্সার চাইছে কি, যে প্রোগ্রামারদের তৈরি প্রযুক্তি, যে প্রযুক্তি তারা যে এই যে তোমার ভিআর তৈরি করছে, ভার্চুয়াল রিয়েলিটি যেটা তৈরি করছে, এইটা যে আসলে বলছে যে ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় কতটুকু ভূমিকা রাখে। অর্থাৎ এখানে তোমাকে দিতে হবে যে ও যে ভিআরটা বানাইছে সেটা দিয়ে আসলে যে দর্শনার্থীদের শহরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর ব্যবস্থা করবেন। অর্থাৎ ওরা ওই জায়গায় বসে আর হচ্ছে পুরা যে আমাদের যে টুরিস্ট প্লেস গুলো আছে বা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ওরা এক জায়গায় বসে দেখতে পারবে, ওরা ফিল নিতে পারবে আসলে কত ভালো, যাতে ওরা ওখানে যাওয়ার জন্য আগ্রহী হয়। তো বা হচ্ছে ধরো এমন কিছু আছে আমাদের, কিছু এক সময় ধরো সুন্দরবন অনেক বড় ছিল, বা আমাদের কিন্তু ইতিহাস আছে বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা ভিআর এর মধ্যে দেখাইতে পারতাম তাহলে ও কি করতো, যে একদম অ্যাকচুয়াল ফিল পাইতো যে কি হয়েছিল আসলে বাংলাদেশে বা কিভাবে কি হয়েছে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে আমাদের ইতিহাসটাকে আমরা আরো ভালো করে মনে রাখতে পারবো। এবং এইটা এইটা তোমাদের ভাষায় তোমরা লিখে দিবা যে কতটুকু ভূমিকা রাখতে পারে, তাহলে তোমরা দিবা যে অনেক বেশি ভূমিকা রাখে, কি কি ভূমিকা রাখে তোমাদের ভাষায় যার যেভাবে খুশি সেটা ডিটেলে লিখে আসবে। ওকে, তো আমি সবসময় তবে এই তোমার এই অ্যান্সার থিওরি অ্যান্সার করাকে নিরুৎসাহিত করি, কারণ এগুলাতে যত ভালোই লেখো না কিন্তু 7-8 বেশি দেয় না, হ্যাঁ। তো সবসময় চেষ্টা করবা যে তোমরা ম্যাথ থেকে অ্যান্সার করতে যাতে ফুল মার্কটা পাও। যদি সামহাও অনেক সময় ম্যাথ অনেক হার্ড আসে, নাও পারতে পারো, তোমার কাছে যদি মনে হয় পারবা না, তখন তোমরা হচ্ছে থিওরিতে আসবা। তো আমরা দেখো যে আমরা একটু এটাও দেখি। তো আমরা যদি এখানে প্রশ্ন করেছে যে সূর্য পড়াশোনা শেষ করার পর চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। সেখানে পরবর্তীতে তার এলাকায় অনেকেই এই পথ অনুসরণ করে স্বাবলম্বী হয়। তার ভাই প্রতাপ বাড়ি থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জন করে। সেখানে গ নম্বরে বলছে উদ্দীপকে প্রতাপের উচ্চতর ডিগ্রি অর্জনের প্রক্রিয়াটা কি। সেটা কমেন্টে জানাবা যে সে যে প্রতাপ উচ্চতর ডিগ্রি যে গ্রহণ করছে, এই যে এই যে বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে সে কি করছে, পড়াশোনা করতেছে বাড়িতে বসে, এইটা আসলে কি। আচ্ছা, রায়হান আহমেদ শুভ লিখেছে পারো না, মায়ের খাবা এটা যদি না পারো। রাকিবুল ইসলাম কমেন্ট করেছে ভিআর। মারবিন কমেন্ট করেছে ই কমার্স। ই লার্নিং
ই কমার্স কে যেন কমেন্ট করেছিল, মায়ের দিও ই কমার্স বুঝো। ফাতেমা ইসলাম ঋতু ই লার্নিং, আব্দুল্লাহ মাহমুদ ই লার্নিং, আঞ্জুমান আরা ই লার্নিং, এমডি আলামিন আউটসোর্সিং। আউটসোর্সিং। রোহান আমরা লিখেছে ডিস্টেন্স লার্নিং, ওহিদুল ইসলাম ই লার্নিং, সাইফুল ইসলাম আরবিন, মুজাহিদুল ইসলাম, সানজিদা ইসলাম ই লার্নিং। ওকে, আমার এখানে যশোর বলে যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে অবশ্যই ই লার্নিং হবে। আমরা জানি যে বাসায় বসে যদি আমরা পৃথিবীর যে কোনো স্থানে হচ্ছে আমরা তোমার কি করতে পারি, যে পড়াশোনা করতে পারি বা কোনো ডিগ্রি, যেমন তোমরাও কিন্তু ই লার্নিং করতেছো, কারণ বাসায় বসে তোমরা হচ্ছে পড়াশোনা করছো। যে ঢাকাতে আমরা আছি, ঢাকাতে তোমরা নিজের এলাকায় থেকে পড়াশোনা করছো। সেম ভাবে যদি বিদেশেও কারোর কাছে যাও, অথবা শুধু বিদেশ না, তুমি হচ্ছে যে কোনো জায়গা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে যদি শিক্ষা নাও, তাহলে সেটা হচ্ছে তোমার ই লার্নিং। ঠিক আছে, তো আমার উনি যেহেতু বিশ্ববিদ্যালয়, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়, সে কি বলছে, বাড়িতে থেকে, দেখো বলছে তার ভাই প্রতাপ বাড়িতে থেকে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার মানে এটা অবশ্যই ই লার্নিং হবে। তো আমরা যদি ঘ নাম্বারে যাই, তো দেখো বলছে বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ করো। এখানে অনেকে ডিস্টেন্স লার্নিং বলতেছো, ই লার্নিং অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ইজ বেসিক্যালি দ্য সেম। তো এই সেম জিনিস যে যেটা লেখো সমস্যা নেই। সেখানে হচ্ছে বলছে বাংলাদেশের বাস্তবতায় সূর্যের কার্যক্রমের যৌক্তিকতা, কারণ সূর্য কি বলছে, চাকরি না পেয়ে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জনের পথ বেছে নেয়। কয়েক বছরের মধ্যে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তো এখন সে আসলে কি করেছে, আমরা জানি যে সে হচ্ছে আউটসোর্সিং করছে। যেহেতু বাসায় বসে সে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যে বিদেশের কোনো প্রতিষ্ঠানে হয়ে সে একটা নির্দেশ, আমরা জানি আউটসোর্সিং একটা স্বাধীন পেশা। সে তার নিজের ইচ্ছা মতো এখানে হচ্ছে কি করছে, টাইম মতো, ধরো তোমাকে একটা কাজ দিচ্ছে 3 দিনের মধ্যে শেষ করতে হবে। এখন এই কাজটা তুমি তোমার ইচ্ছা মতো টাইমে তোমার যখন খুশি তখন কাজ করতে পারছো, এর ফলে তোমার ওই কাজটা সাবমিট করলে সে একটা টাকা পায়, সেটা যার মাধ্যমে সে দেখো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। তো তুমি এখানে দিবা যে কার্যক্রম বাংলাদেশের, আসলে বাংলাদেশের বাস্তবতায় এটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম তোমরা জানো যে বেকার থাকে, এখানে হচ্ছে চাকরি নাই। তো বেকার থাকা থেকে এই যে এটা করছে, বিদেশি থেকে যে মুদ্রা আনতেছে, বৈদেশিক মুদ্রা, যার ফলে আমাদের ইকোনমিতে কিন্তু অনেক বেশি হেল্প হচ্ছে। আমরা জানি যে কোভিড এর সময় আমাদের দেশের ইকোনমি অনেক বড় একটা ধাক্কা খায়, তারপরেও কিন্তু এই যে আমাদের ধাক্কা থেকে সামলে উঠতে পারছে কি জন্য জানো, একটা কারণে, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন, যে আমাদের অনেকেই বিদেশ থাকে, তারা হচ্ছে তোমার সেখান থেকে আমাদের রেমিটেন্স পাঠিয়েছে, অথবা আমাদের অনেকেই দেশে বসে, এখন আমাদের বাংলাদেশ কিন্তু পৃথিবীর টপ 5টা দেশের মধ্যে, আউটসোর্সিং এর মধ্যে টপ 5টা দেশের মধ্যে থাকবে, যারা হচ্ছে তোমার ওখান থেকে টাকা পাঠিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে হচ্ছে তোমরা তাহলে বলবা যে বাংলাদেশে যেহেতু ইকোনমিক্যালি হচ্ছে আমরা জানি একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে জবের এত ফ্যাসিলিটিস নাই। তো সেই জায়গা থেকে যদি এটা করে, অনেকে বেকার থাকাটা দেশের জন্য অভিশাপ, আমাদের দেশের জন্য, সেখান থেকে যদি সে আর্ন করে, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমার খুবই পছন্দ। দেখো বলছে চিপস এর কথা, বলছে চিপস আমি একা আগে আগে হচ্ছে তোমার কিছু বছর আগেও আমি এই ঈদের দিন ধরো যে এক বক্স ভরে ভরে চিপস কিনতাম, কিনে কিনে একাই খাইতাম। তো এখানে একটা প্রশ্ন এসেছে, আচ্ছা এখানে বলছে উদ্দীপকের কারখানায় ব্যবহৃত ডিভাইসটির প্রযুক্তি। দেখো এখানে বলছে চিপস সবার খুবই প্রিয়, হ্যাঁ আমারও প্রিয়। বলছে চিপস প্যাকেটজাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। চিপস কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রবেশের পথ আঙুলের ছাপ দেওয়ার জন্য ডিভাইস স্থাপন করা হয়েছে। তো আমরা জানি যে যে ডিভাইসটা ওরা, এই আমরা একটু আগে এটা পড়ছিলাম যে প্রবেশের সময় যে আমার আঙুলের ছাপ ইউজ করছে, তার মানে এটা কি প্রযুক্তি বলতো? এটা সবাই আমরা জানি যে এটা হচ্ছে তোমার বায়োমেট্রিক্স এর ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এটা ব্যাখ্যা করবা কিভাবে? তোমরা এখানে আসলে এই যে বায়োমেট্রিক্সটা কিভাবে কাজ করে এই রিলেটেড কথা তোমরা সব বলে দিবা, যে বায়োমেট্রিক্স কিভাবে কাজ করে, এটার ফলে যে সবাইকে মানে প্রত্যেকটা ব্যক্তিকে অদিতভাবে তোমার কি বলা যায়, যে অদিতভাবে প্রত্যেকটা ব্যক্তিকে হচ্ছে শনাক্ত করা যায়, এই রিলেটেড তোমরা এটা দিয়ে রাখবা। ঠিক আছে, যে এখানে যখন আমরা তোমার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের আগে থেকে আমাদের ইনফরমেশন গুলা বা আমাদের আঙুলের ছাপটা ডাটাবেজে রাখা হয়, পরবর্তীতে কেউ ওটা দিলে সেটার সাথে মিলিয়ে দেখা হয়, যদি মিলে যায় তবেই হচ্ছে সেটা খুলবে সিকিউরিটিটা, না হলে খুলবে না। এটা এটা হচ্ছে দিবা।
তোমাদের ইচ্ছা মতো, এবং এটা খুবই হচ্ছে জনপ্রিয় এবং নিরাপদ, হচ্ছে অনেক বেশি সিকিউরিটি দেয়, এরকম তোমাদের ভাষায় তোমরা একটু লিখে দিবা, ঠিক আছে? তো এখন যদি বলে চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা সমূহ দেখো। এখন এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমরা পারছো কিনা। এখানে তোমরা এই যে চিপসের যেটা বলছে, দেখো বলছে যে চিপসের ক্ষেত্রে আমরা হচ্ছে ব্যবহৃত প্রযুক্তিরই সুবিধা অসুবিধা মতামত বিশ্লেষণ করো। এখন চিপসের ব্যাপারটা একটু বলো তো শুনি, দেখি পারো নাকি। এটা ইম্পর্টেন্ট, ঘ নাম্বারটা পারছো কিনা দেখি। গরিব দেশের মানুষ বেশিরভাগ ফ্রিল্যান্সিং করে, এখন খাইতেছি সবাইকে চিপস খাওয়ার দাওয়াত। তুমি খাইতেছো ঠিক আছে, এটা কি কাউকে বলে মানুষ আমার যে ক্ষুধা লাগছে? তুমি যে উল্টা পাল্টা বললে আমার আর ক্ষুধা বাড়াই দিচ্ছ। এমনি টায়ার্ড আজকে আমি, দুষ্টু মেয়ে। বর্ণিতা হিয়া কমেন্ট করছে ন্যানো টেকনোলজি, কিন্তু তোমার বানান কিন্তু ভুল হয়েছে বর্ণিতা হিয়া, এটা একটু খেয়াল রাখবা, তোমার যে বানান এটা ভুল হচ্ছে। ন্যানো টেকনোলজি বানান ভুল করলে কিন্তু মার্ক কেটে নেবে। বাকিরা সবাই ভাই আজকে পড়া শেষ করেন, বাসায় পোলাও রান্না হয়েছে। কিছু বলবো না, আমি কিছু বলবো না। আজকে গরিব বলে পোলাও খেতে পারি না। অনেকেই ন্যানো টেকনোলজি অ্যান্সার করছো, সেখানে অ্যান্সারটা হবে হচ্ছে ন্যানো টেকনোলজি। এক্স্যাক্টলি, আমি তোমাদের বলছিলাম যে কোনো জিনিসের স্থায়িত্ব বৃদ্ধিতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, এবং চিপসের উদাহরণ কিন্তু আমি হুবহু দিয়েছিলাম, ঠিক আছে? যে চিপসের যে প্যাকেটে, আমি জানি চিপসের প্যাকেটে যখন চিপস থাকে তখন সেটা কিন্তু কয়েক কয়েক বছর বা কয়েক মাস পর্যন্ত ভালো থাকে, কিন্তু আমরা যখন প্যাকেটটা ছিঁড়ে বের করি তখন কিন্তু ওই জিনিসটা থাকে না, ধরো যে কয়েক মিনিটের মধ্যে নষ্ট হয়ে যায়, আধা ঘন্টা রাখলেই নষ্ট হয়ে যাবে। তো ওখানে ওই যে চিপসের প্যাকেট, ওখানেও কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, যার ফলে স্থায়িত্ব বৃদ্ধি পায়। এখন এই যে প্রযুক্তির সুবিধা অসুবিধা তোমরা বলে দিবা, ঠিক আছে? যে সুবিধাগুলো কি হয়, যে দেখতে ছোট হয়, স্থায়িত্ব অনেক বেশি হয়, তোমার এরকম দিয়ে দিবা। যে অনেক বেশি মজবুত হয়, তোমার হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, হালকা হয়, তোমার ইচ্ছা মতো তুমি দিবা। আর অসুবিধার মধ্যেও আছে যে এইগুলা কিন্তু আসলে তোমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিজনক, হ্যাঁ, যে ন্যানো ফাইবারের তৈরিতে করা হয়, তো যেগুলা নিঃশ্বাস নিলে হচ্ছে আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হইতে পারে, ক্যান্সার হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে, ফুসফুসে। তারপরে এই যে ন্যানো, আমরা গতদিনে বলেছিলাম যে ন্যানো টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমার অনেক হচ্ছে পাওয়ারফুল অস্ত্র তৈরি করা হচ্ছে। কিরে কি বলে বন্ধু? আই পড়া, দাঁড়া এটা পড়ে তারপরে আই। তো বলছে যে বিভিন্ন অস্ত্র তৈরি করা হয়, যার ফলে দেখো যে আমার হচ্ছে ওয়ার্ল্ডের অনেক দেশে হচ্ছে তোমার, দ্বারা তোরে দিয়ে পড়াবো। দাঁড়া, তো ন্যানো টেকনোলজি ব্যবহার করার ফলে এখানে বসছি কেন, এই বাতাসটা এখানে যাচ্ছে, এখানে আসতেছে না। ওই মাঝখানে তো এখন হচ্ছে কম্পিউটারে বস। তো ন্যানো টেকনোলজিতে আমরা জানি যে ওই আমাদের ধরো যে আমরা রিসেন্টলি দেখতেছি ইরান আর ইসরায়েলের হচ্ছে যুদ্ধ হচ্ছে, তো এখানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করছে, যে তোমার অস্ত্র ব্যবহার করছে, এখানে কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে অস্ত্রগুলো ছোট হচ্ছে কিন্তু ক্যাপাবিলিটি অনেক বেশি, এবং ইরানে বসে ইসরায়েলে মারা যাচ্ছে বোম। এই বিষয়টা কি এমন বড় জিনিস ছোট করে ন্যানো টেকনোলজি কাজ? হ্যাঁ হ্যাঁ, বড় জিনিস ছোট করা, এক্স্যাক্টলি, কিন্তু ছোট হইলেও কিন্তু ক্ষমতা বেশি হবে বন্ধু। ছোট হলেই ক্ষমতা হ্যাঁ, বেশি। ছোট মরিচের ঝাল ঝাল বেশি। বেশি। ঠিক আছে, আপনারা ভালো করে বোঝেন, ছোট মরিচের ঝাল বেশি, ঠিক আছে? বড় জিনিস ছোট করাই ন্যানো টেকনোলজির কাজ। এই যে যেমন আগে বিশাল বিশাল কম্পিউটার ছিল, একটা কম্পিউটার জন্য একটা রুম লাগতো, এখন বর্তমানে এসে দেখেন আপনার মোবাইল ফোনে একটা কম্পিউটার, এটা ছোট করে ফেলা হয়েছে, এটাই ন্যানো টেকনোলজির কাজ। বন্ধু আমার পেরেছিস, হ্যাঁ পেরেছিস। হ্যাঁ, আগের অত বড় কম্পিউটার দিয়ে কি করা যেত জানিস? খালি গণনা করা যেত। টাইপ, হ্যাঁ, টাইপ। না টাইপও না, মনে কর যে এই 2+2 হুম 4, হুম এটা করতে পারতো, যে 2 আর 2 4, ঠিক আছে, 5 আর 2 7, শুধু গুনতে পারতো। হুম। মানে ওরা কিন্তু আর কোনো কাজ করতে পারতো না প্রথম দিককার কম্পিউটার, অনেক বিশাল বড় অত বড় একটা রুমের সমান। কিন্তু এখনকার কম্পিউটার এত ছোট, তারপরে কি পারে না। সব পারে। হ্যাঁ, তার মানে জিনিসটা ছোট হচ্ছে কিন্তু ছোট হচ্ছে। কাজ যেমন কিন্তু কাজ কিন্তু অনেক বড়। যেমন দেখো একটা জিনিস, পারমাণবিক বোমা কিন্তু বিশাল কিছু বড় না, ছোট, জিনিস। কিন্তু এই পুরো ছোট একটা অণু, শহর, একটা দেশ। এই ছোট অণুটাই একটা একটা করে পড়তে 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 কি হচ্ছে, একটা ব্লাস্ট করছে। এটা আমার কাছে মনে হয় ন্যানো টেকনোলজি। হ্যাঁ মানে এই যে পারমাণবিক বোমা, মানে
একটা পদার্থের একদম সূক্ষ্ম একটা অণু, হ্যাঁ হ্যাঁ, সেই অণু, ছোট্ট একটা অণু দিয়ে কি পরিমাণে একটা বোমা বানাইছে। ওই 1946 সালে তো তা ওইটা জাপানে হচ্ছে মারছিল কি, জাপানে। 46 না না না, 45-এ? মারছে হ্যাঁ 45 45-এ বা 46-এ, যাই হোক। 45 মারছে। ওই টাইমের বোমা, ওটাই দেখ পুরাটা 2টা শহর এখন পর্যন্ত ওখানে কেউ বসবাস করতে পারে এই না। আইডিয়াটা দিছে হচ্ছে ওই যে আমাদের ওপেনহাইমার আইনস্টাইন। এটা আইনস্টাইন বানাইছে ওপেনহাইমার। হ্যাঁ, ও বানাইছে ওপেনহাইমার, কিন্তু আইনস্টাইন ছিল একজন ইহুদি, বুঝছস? আইনস্টাইন একজন ইহুদি ছিল। এই যে একটা অণু দিয়ে এরকম কিছু হবে, ওই টাইমে হিটলার ইহুদি একদম তাওয়া দামা করে ফেলাই দিছে। তখন ইহুদিকে ওই আইনস্টাইন তো জার্মানিতে ছিল, তখন আইনস্টাইন জীবন বাঁচানোর জন্য সে আমেরিকায় পাঠিয়ে দেয়। সেখানে যাতে নেই তো একটা দেন যে এই থিওরিটা দেন একটা অণু দিয়া এরকম বানানো সম্ভব। এবং আমেরিকাকে তিনি অনুরোধ করেছিলেন যে যেন না বানানো হয়, কিন্তু আমেরিকা সেই 1941-এর শোধ। কিন্তু কারণ ওইখানে একটা কাহিনী ছিল, এখানে হচ্ছে যে জাপান ওই টাইমে খুব বেশি লাফাচ্ছিল। জাপান ওটা হুদাই, মানে ওই টাইমে হচ্ছে তোর এই জার্মানি অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু জার্মানি হিটলার এক সময় আত্মসমর্পণ করে মারা যায় নিজেই শুট করে। জাপান আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনভলভ ছিলই না, কোনো প্রকার ইনভলভ ছিল না। বোকামির জন্য, জাপানের বোকামির জন্য জাপান 1941 সালে ওদের পার্ল হারবার আক্রমণ করে, কোনো কারণ ছাড়া আক্রমণ করে আবার হঠাৎ। এবং এখনো কিন্তু আমেরিকা সক্রিয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখনও সক্রিয় না। ওরা বলেও দিছিল যে আমরা এটাতে ইনভলভ হতে চাই না। মিত্র শক্তি তখনও যুক্ত হয়নি। যখন দেখো ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে, তখন ঠাস করে এসে 45 এসে মারি দিল দিকটা। ওরা তো একবার ওয়েট করছে বোম বানানো পর্যন্ত, বানানোর পরেই খেলাটা দেখাইছে দিয়ে খাওয়া যা লে হালুয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আইসা ওই রাত পর্যন্ত কিন্তু সবাই আত্মসমর্পণ করে নিছিল, কিন্তু শুধুমাত্র জাপান এই হচ্ছে আত্মসমর্পণ করছিল না। হ্যাঁ, আত্মসমর্পণ করছিল না, এই বকরি 3 নাম্বার বাচ্চা, যার ফলে বিশাল গরম। কতই কিভাবে সম্ভব? জাপান ছিল বকরির 3 নাম্বার বাচ্চা, বুঝছেন? বকরির 3 নাম্বার বাচ্চার মধ্যে লাফালাফি করলে জাপানের মতো আপনাদেরও দশা হয়ে যাবে। ওই জন্য গরম হলে ভালো তো মনে হইলো, এখন ঠান্ডা হবে। ঠিক আছে বন্ধু, বুঝলাম। এরপরে আচ্ছা বন্ধু, পরটাই যাই, আমরা দেখি কি বলে। প্রশ্নে যাই। প্রশ্ন বলছে ডক্টর খলিল খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদনকারী বীজ আবিষ্কারের জন্য একটা প্রযুক্তির সাহায্যে গবেষণা করছে। তার মানে উনি, আমাদের দেশে একটা খাদ্য ঘাটতি আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে ধর আমার কাছে ল্যান্ড আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হচ্ছে না, তো এইটার জন্য উনি কি করলো, অধিক ফসল উৎপাদনের জন্য বীজ আবিষ্কার করে একটা প্রযুক্তির সাহায্যে। হ্যাঁ, তো তার গবেষণা সম্পর্কিত তথ্যসমূহ তার সহকারী অনুমতি ব্যতীত কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করে। আচ্ছা বন্ধু, এখন প্রযুক্তি দেয় যে ফসল উৎপাদন করে বীজ আবিষ্কার, এটা কি বায়ো ইনফরমেটিক্স? না, এটা কি ওদের কাছে জিজ্ঞাসা দেখি কি বলে। এটা কি একটু বলেন তো আপনারা? আমার কাছে তো মনে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর মতো কাজ হইতে পারে। কি বলে না বলে কি হবে, কি কয় না করে বলেন আপনারা। না ভাই, আমি যতটুকু চাই বাংলা পড়া কি আইসিটি বানান যায় ভাইয়া? না, এই ভাই চলে আসছে, এই কি মাইরে দিছে, 2টা বোর্ড বানাচ্ছে মাঝখানে, দেয় নাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভুলে গেছি, ভুলে গেছি ভাই, থাকে ধরা খায় গেছে, বুঝছো? বাংলার পোলাপান কি আর আইসিটি পড়াইতে পারে? এটা কোনো কথা নাকি? আচ্ছা, এটা অনেক সবাই পারবে, এটা অনেকে অলরেডি কমেন্ট করা শুরু করেছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এটা স্বাভাবিক, এটা সবাই পারবে, তাই না? ভিটামিনের স্বল্পতা, কথা বলতে সমস্যা হচ্ছে, তাই এই যে কি যেন হয় না, ঢুকার আগেই শুরু হয়ে গেল আপনার। আমরা জানি যে এটা দেখো বলছে খাদ্য ঘাটতি পূরণের লক্ষ্যে অধিক ফসল উৎপাদন। আমরা জানি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করলে কি হয়, যে তোমার ওই একই ফসল একই পরিমাণ জায়গা থেকে, ধরো আগে যেটা এই ল্যান্ডে তোমার হচ্ছে 2 টন উৎপাদন করতে পারতো, ধরো এখন সেম ল্যান্ডে তুমি ধরো 5 টন উৎপাদন করতে পারবা। একই জায়গায় অধিক উৎপাদন করবা। কেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ওই বীজের উৎপাদন ক্ষমতা অনেক বাড়ানো যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, যার ফলে কি হয়, ওই একই জায়গায় ওই বীজটা হচ্ছে নতুন করে বেশি উৎপাদন করতে পারে। কারণ হচ্ছে আগের যে দুর্বল দিকগুলো ছিল সেটা আর থাকে না,
নতুন করে সবল কিছু ভাই কি করে জিন ওর মধ্যে অ্যাটাচ করা হয়। না, আপনি কিছু বলেন। বুঝলাম না কিছু, দুর্বল থেকে সবল, এটা কোন ধরনের কথা বললাম? ধরেন আমরা দুর্বল, এই যে না না, ধরেন কেউ একজন দুর্বল, কে তুমি? আচ্ছা ধরেন এইখানে একটা মানুষ আমরা আছে, সবল একদম, আচ্ছা এখানে একটা মানুষ আছে, সে দুর্বল, আমরা দুইজন সবল। তো ওরে দেখলো, ধরেন যে ওরে দেখলো কেন দুর্বল আর আমরা কেন সবল, তো দেখলো যে আমাদের মধ্যে একটা জিন আছে যেটা ওর মধ্যে নাই, তখন তো আমাদের ওই জিনটা তার মধ্যে পুশ করলে সেও কিন্তু সবল হয়ে যাবে। সেম জিনিসটাই কিন্তু এখানে হয়েছে। তুমি কি পোস্ট করার কথা বলতেছি, ধর বাদ দাও। এখানে কি ওকে, বায়োমেট্রিক্স এটা পড়াইছো? এই গ পর্যন্ত শেষ, ঘ ধরেন। ডক্টর খলিলের সহকারীর কর্মকাণ্ডটি নৈতিকতা বিচারে বিশ্লেষণ মানে করো। ওর পারমিশন ছাড়া কম্পিউটার থেকে তথ্য নিতে চাইছে। এটা তো তাহলে পাইরেসি করছে না? হ্যাঁ, ওই যে আপনার নৈতিকতার বিরোধী কাজ করেছে। নৈতিকতা বিরোধী, যে এটা অবশ্যই হ্যাকিং এর ভিতরে পড়ে। হ্যাকিং করছে আর কি। তো হ্যাকিং করলে তাহলে অবশ্যই সে হলে কি বলে এটা ওরা চাইছে যে ওরে নৈতিকতার বিচারে। তো নৈতিক- আমরা দেখবো যে এটা অনৈতিক একটা কাজ, কেন অনৈতিক কাজ সেটা বলবা তোমরা। একদম আসলে একদম। যে ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো আছে সবাই পারে, totally- সবাই পারে, ব্যাখ্যা করা ধরাই আছে। দিব আমরা এই। ওকে, তাহলে শেষ নাকি? হ্যাঁ শেষ, পরটাই যাই আমরা। সিলেট 19। ডাক্তার নিলয় ব্রেইন ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করে, মানে ক্রায়ো সার্জারি চলে আসছে তো মনে হয় নাকি? হ্যাঁ, ওইটা একটা সার্জারি, Okay. কিন্তু সে একটা সিমুলেটেড অপারেশন আচ্ছা, করে। সিমুলেটেড মানে ওই জিনিসটা সার্জারি শিখতেছে ভিআর এর মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই, তাই তো? তো এই এআই করতে করতে মানে শুধু বাংলাদেশ না, তোমার একদম দুনিয়া তোলপাড় হয়ে গেছে যে এআই আর এআই, ঠিক আছে? আই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, শুধু হ্যাঁ, এই AI খুব আইসিটির important। বিষয়ের জন্য তা না, বাস্তবিক জীবনেও তোমাদের এটা আসলে জানতে হবে এবং এটা নিয়ে তোমাদেরকে অনেক কিছু অর্জন করতে হবে, শিখতে হবে। ধরো তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলা বা যেখানে পড়ো না কেন, এই কলেজ লাইফ শেষে তুমি যখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবা, তখন নিজের স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তোমাকে এই এআই, যখন তুমি ভালোভাবে এআই টুলস গুলো যখন তুমি বুঝতে পারবা, তখন কিন্তু তোমার ডিজাইন থেকে শুরু করে সবকিছুই তোমার ইউনিক হবে এবং তোমার একটা বার ভালোভাবে যদি তুমি শিখতে পারো, তাহলে তোমার পরিশ্রম অটোমেটিকলি কি কমে যাবে। 5 জনের কাছে মানে একাই করতে পারবে, ঠিক আছে? এরকম বিষয়টা। ওকে, তো যাই হোক, তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা সেটা তোমরা জানো। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? মানুষ যেটা চিন্তা করে সেটা তুমি কোনো যন্ত্রের মাধ্যমে যদি তুমি চিন্তা করাইতে পারো, কোন যন্ত্র যদি ঠিক আছে? মানুষের নাই চিন্তা ভাবনা করতে পারে, সেটাই যন্ত্রটাকে কি বলে? কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লেখো। আচরণ, ঠিক আছে? আচরণ বলতে ধরো যে পাগল যে পাগলামি করলে তাকে আমরা বলি কি? পাগল, ঠিক আছে? এখন এই আচরণের মাধ্যমে এই আচরণের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ, এটা কি বলতো? এইটা আসলে বুঝাইতে যাচ্ছে, ধরেন চাও আমি আর আপনি মানে দুইজন যমজ ভাই থাকতে পারে, কিন্তু দুইজনের কিন্তু আচরণ ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ, ঠিক আছে? এটাও কিন্তু শনাক্ত করা যায়, এটাও কিন্তু বায়োমেট্রিক্স এর মধ্যেই পড়ে। হ্যাঁ, যে আমরা সবসময় আসলে যে তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, চোখের রেটিনা দিয়ে, ব্যাপারটা এমন না। তুমি কিভাবে একটা মানুষ দুইটা, আমি আর ভাই দুইজন কিন্তু ডিফারেন্ট ভাবে কথা বলি, দুইজনের চলাফেরা আলাদা, কথা বলার স্টাইল আলাদা, বা আমরা ভিন্ন ভাবে এক করি। আচরণের মাধ্যমে শনাক্ত করে বায়োমেট্রিকটা দিলে হয়ে যায়। হ্যাঁ, এটা বায়োমেট্রিক্স এর মধ্যেই। হ্যাঁ, তো ডাক্তার নিলয়ের এটা মানে শুধু কথা বায়োমেট্রিকটা তুমি মানে লিখে দিবা। অর্থাৎ বায়োমেট্রিক শুধুমাত্র আমরা যে ফিজিক্যাল বুঝি, বায়োমেট্রিক আসলে ফিজিক্যাল না, সেটা হচ্ছে আপনার এই যে আচরণগত এবং ফিজিক্যাল বোথ, জি, দুইটার মধ্যেই মানে শনাক্ত করতে পারলেই হইলো আর কি, অদিত ভাবে। ডাক্তার নিলয়ের চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা হলো। শীতল আর্গন গ্যাস ব্যবহার করছে। আমরা জানি যে এটা হচ্ছে কাটাছেঁড়া বাড়ে হয়, একদম হচ্ছে কি করে, শীতল গ্যাস পুশ করে দেয়। শীতল গ্যাস এই আছে, ওই যে সিজারও কি সার্জারির মধ্যে করা সম্ভব না ভাই, সিজারটা সম্ভব এটা সম্ভব হইলে তো ভাই এটা কিন্তু কেটেই বের করতে হবে, ঠিক আছে? কিন্তু আসলে অ্যাপেন্ডিসাইটিস যদি হয়, এখন জিনিসটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে কিন্তু আমার বন্ধুকে দেখছিলাম যে এখানে হচ্ছে সিজারটা সম্ভব না কেন, কারণ আপনার যে অ্যাপেন্ডিসাইট, ধরেন যে এই অংশটা নষ্ট ছিল, ধরেন তাই তো, ওটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছেন। সিজার করে তো আপনি বাচ্চা নষ্ট করবেন না, বাচ্চা তো আমার লাগবে, নষ্ট করে দাইলেই তো হইতো, কারণ আমরা তো এই রোগাক্রান্ত টিস্যুটা ধ্বংস করে ফেলতেছি এই ক্রায়ো সার্জারির মাধ্যমে। জি, তো তাহলে এটা হচ্ছে আমরা লিখবো হচ্ছে ক্রায়ো সার্জারি। যে তোমার কয়টা হিন্ট মারছে দেখছো, শীতল একটা হিন্ট, আর্গন গ্যাস একটা হিন্ট, ঠিক আছে, প্রয়োগ করার একটা হিন্ট মারছে, তো তার মধ্যে এই 2-3টা হিন্ট দিছে,
এটা ব্রেন ক্যান্সার। আমরা জানি যে ত্বকের যে ক্যান্সার গুলা হইতে পারে, ক্যান্সার হইতে পারে, টিউমার হইতে পারে, আচিল হইতে পারে, এগুলা এই যে রোগ কাটাছেঁড়া বাদে রক্তপাত বিহীন ভাবে চিকিৎসা করা হয় কিসের মাধ্যমে? ক্রায়োসার্জারির মাধ্যমে। আমারও সামনে একটা ছোটখাটো অপারেশন হতে পারে, বুঝছো? কোথায় ভাই? আগামী বুধবারে। সবাই কোথায়? দোয়া রাখো আর কি। কোথায় মানে operation আমার এই হয়? যে পায়ের তালুতে, এই যে পায়ের তালুতে এখানে তোমার অনেক শক্ত হয়ে গেছে, হাঁটতে পারি না। এই ক্রায়োসার্জারি হবে নাকি? না, বুঝতেছি না আর কি, ক্রায়োসার্জারি না, এটা নরমাল ছোট একটা অপারেশন। এটা কাইটা যে কেটে ফেলাই পায়ের তালু দিবে। থেকে শক্ত হয়ে গেছে আর কি, হাঁটলে ব্যথা পাওয়া যায় না। তাহলে তো আপনি এই যে কাটলে ব্যথা পাবেন না? পাবেন? পাবো না মানে? ও। কি কয়, রক্তপাত ঘটবে, ব্যথা পাবো না? রক্তপাত ঘটা মাঝে মাঝে ভালো হয়। ডাক্তার নিলয়ের অপারেশনের অভিজ্ঞতা অভিজ্ঞতা। লাভের পরিবেশের প্রভাব বিশ্লেষণ করে। দেখেন, এই বলছে সিমুলেটেড, এই যে হিন্ট মেরে দিছে ডক্টর নিলয় কি করছে, একটা সিমুলেটেড অপারেশন সম্বন্ধে। অর্থাৎ ধরেন আপনি ক্রায়োসার্জারি পারেন না, আমি কোনোদিন করি নাই, এখন আমি জিনিসটা কেমনে হয় সেটা দেখতে চাচ্ছি, বা আমি ডাক্তার অলরেডি, আমি অন্যান্য চিকিৎসা করছি কিন্তু ক্রায়োসার্জারি ধরেন করি নাই। এখন আমি হুট করে একজনের যদি ক্রায়োসার্জারি মারি, আমরা জানি যে আমার এটা একটা হ্যান্ড ধরেন, সেখানে যদি এই অংশ রোগাক্রান্ত টিস্যু বাদে অন্য অংশে যদি তোমার নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ওইখান থেকে আবার নতুন সমস্যা তৈরি হইতে পারে, পেইন হইতে পারে, বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে। এই জন্য আমি আগে থেকেই যদি একবার দেখতে পারতাম জিনিসটা কেমন, আমি যদি সিমুলেটেড ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু আমি চিকিৎসাটা নিজে থেকে ফিল করে কিভাবে করতে হয় সেটা দেখতে পারবো। সেখানে সিমুলেটেড পরিবেশ, এটা যখন বলছে তোমার হিন্ট মারছে, তার মানে তুমি বুঝে নিবে এটা একটা ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছে। মানে সিমুলেটেড থাকলে সেটা কি ভার্চুয়াল রিয়েলিটি, অথবা অগমেন্টেডও বলতে পারে, যেটাই বুঝছো সেটা বুঝবা ভার্চুয়াল VR রিয়েলিটি। যাই হোক, তো মোটামুটি আহ, ওরা কিন্তু এগুলো পারে, যে ওরা এটা পারে, এটা আমি দেখছি আমরা বলার আগে ওরা অ্যানসার দিচ্ছে। অ্যান্সার করছে। আচ্ছা, মিসেস পাপিয়ার কপালে, পাপিয়া। আইশালা পাপিয়া, মিসেস পাপিয়ার কপালে একটি টিউমার দেওয়ায় একটি বিশেষায়িত হাসপাতালে সার্জারির জন্য ভর্তি হলেন। বা উক্ত হাসপাতালের ডাক্তারগণ আঙ্গুলের ছাপ ব্যবহার করে হাসপাতালে প্রবেশ মানে করেন, ঠিক আছে? আঙ্গুলের ছাপ মানে কি? ফিঙ্গারপ্রিন্ট। সার্জারি বিভাগের ডাক্তার তাকে অপারেশন পূর্ববর্তী বিভিন্ন টেস্ট দিলেন। টেস্টে পাপিয়ার অতিরিক্ত ব্লাড সুগার থাকায় ডাক্তার তাকে ইনসুলিন প্রয়োগে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ব্যবস্থা গ্রহণ করলেন, ঠিক আছে? তো কি বলছে এখানে সবাই দেখো বলছে যে 40 ডাক্তারের হাসপাতালে প্রবেশের প্রযুক্তিটি চিহ্নিত করো। সেখানে ডাক্তার কিভাবে কি ঢুকছে? আঙুলের ছাপ দিয়ে। তো আঙুলের ছাপ হইলে আমরা সবাই জানি সেটা কি হচ্ছে, তোমার ফিঙ্গারপ্রিন্ট, যেটা কিসের মধ্যে পড়ে? বায়োমেট্রিক্স এর মধ্যে পড়ে। তো তোমরা লিখবা হাসপাতালে প্রবেশের প্রযুক্তিটি কি? বায়োমেট্রিক্স। তো তারপরে যে ফিঙ্গারপ্রিন্ট রিলেটেড যা কিছু আছে, এটা কেন ব্যবহার করছে? নিরাপত্তার জন্য, এটা সফলতার হার সব ডিসক্রাইব করে বলে দিবে। এইটা কিন্তু আমরা একটু আগেই করেছি, এটা আর বলা লাগবে না ভাই। এই ঘ নাম্বারটা একজন লেখছে সুলাইমান প্লাস পাপিয়া আল্লাহ কয় কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জাল। কেন ভাই? পাপিয়া ভালো না? পাপিয়া যে কি যেন ডিলার ছিল, ডিলার দিত। তাহলে পাপিয়া বাদ, পাপিয়া বলছে এই তোমার ই কমার্স কি? এটা তো নরমাল জিনিস পারবে, এটা পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, এটাকে বিশ্বগ্রাম। হ্যাঁ, নরমাল জিনিস, তাই না? এটা বুঝানো তথ্য লাগবে। যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে আসছে। কি নাই হাতে? হাতের মুঠো মানে এরা বিশ্বগ্রাম করে ফেলছে আর কি, সোজা কথা। কি নাই? বাসায় বসে খাবার অর্ডার দিচ্ছি, বাসায় বসে বিনোদন নিচ্ছি, সব কিন্তু বাসায় তুমি বসে তো হচ্ছে। বাসায় বসেই সবকিছু করো পাপ্পু। বাসায় বসেই তো হবে। না, বাসার বাইরে তার করো না, বাসায় বসে বসেই তুমি করো। হ্যাঁ। ঠিক আছে, okay। বাসায় বসেই না করি। ভালো, এগুলো ভালো। বাসার বাইরে সবকিছুতে যাইতে নাই। না না ঠিক আছে, ওকে ওকে বাসায় বসেই যদি পাই, আমি বাইরে কেন যাবো কষ্ট করে? ওকে ওকে ওকে। তো লেখা কি বলে, এদের লাগছে পাপ্পু থেকে পাপিয়া। এই রে, আমার পাপি কেন লাগে? শাবাশ শাবাশ। পাপ্পু আলাদা, পাপি আলাদা। যাই হোক, ঠিক আছে। দেখেন বলছে পাপিয়ার চিকিৎসা ব্যবহৃত ওষুধ তৈরির তুমি প্রযুক্তি। আবার জোবানের মতো হইও না, বুঝছো? জোবানের মতো হয়ে গেলে কিন্তু তোমাকে পাপিয়া হিসেবে ডাকবে। জোহান তো শেষ, ওর আইডি তো মনে হয় খাই দিছে। কি মানে মাথায় জ্ঞান না থাকলে ভাই, ওইটা এগুলা কোনো কথা ওর সাথে ভাই যায় না, prominent কোনো মানুষের actor। সাথেই এগুলা যায় নাকি? তারপরে ও তো একটা লেভেলে আছে, ও একটা অলরেডি এতদিন ধরে করে আসছে, এমন না যে ও হচ্ছে মাত্র শুরু করছে, ওর একটা কাজ দরকারই দরকার। একজন বলছে, রায়হান আহমেদ শুভ বলছে, দাড়ি ওঠার জন্য কি সার্জারি করে? ইন্টারে পড়ি, এখনো গালে দাড়ি নাই। তুই তো মা কোন দেরে বেড়া? হ্যাঁ, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনই ছোট ছোট শুরু হয়েছে, ঠিক আছে? আর ক্লাস যখন ইন্টারে যখন পড়ি তখন দেখি মোটামুটি হচ্ছে, আর যখনই হচ্ছে তখনই মনে কর যে ক্লিন শেপ, যখনই হচ্ছে তখনই কি ক্লিন শেপ, ঠিক আছে? মারলাম কয়েক মাস ক্লিন শেপ, তারপরে একবারে দেখি এখন মনে হচ্ছে করা। ভাই আমি এখন আমার চুলের থেকে আমার দাড়ি এটা কথা জানেন, আমি পুরা 5-6 বছর কখনো শেভ করি নাই, বুঝছেন সুলাইমান ভাই? হুম, না,
করেন, আপনি পড়েন। কোন Okay. মেয়ে আমার কমেন্ট করেছে যে আমার চাপদারি নাকি ছেলে? মেয়ের কেন সাবজেক্ট থাকবে? কোন মেয়ে লিখছে আমার চাপদারি? নাইন থেকে ডাক্তারদের হাসপাতালে প্রবেশের বলছি, এটা বলে দিছি ঘন বায়োমেট্রিক। বায়োমেট্রিক্স। মিসেস পাপিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তৈরির প্রযুক্তি কৃষি গবেষণার সফলতা ও অবদান রাখে। এন কি ব্যবহার করছে বলতে? ইনসুলিন। তাহলে ইনসুলিন। ইনসুলিন মানে যে চিকিৎসাটা নিতে বলছে, বুঝছো? ওষুধ ওষুধ ওষুধ, ওষুধ, অর্থাৎ ওষুধ উনি বলছে যে আমি যে ইনসুলিনটা তৈরি করছি ওটাই কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ইনসুলিনটা কিভাবে ব্যবহৃত হয়েছে, তাই না? এটা জেনেটিক যেটা অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং সেটা কৃষি গবেষণায় সফলতা সোজা অবদান কথা হলো তোমার যদি কোনো হয়, মানে এই যে ডাক্তারদের ধরো তোমার এই ওষুধ টষুধ তৈরি বা এই গবেষণার জন্য যেটা, সেটা হলো কি তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বুঝছো? আর অপারেশনের যে পদ্ধতি যেটা আছে সেটা ক্রায়ো সার্জারি। ঠিক আছে, নর্মাল জিনিস, এগুলো দুইটা জিনিস আছে ডাক্তারদের ক্ষেত্রে। শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করে। এই দিনাজপুরের কে কে আসো সেটা কমেন্ট করে জানাতো অনেকগুলো আছে দেখি। ভাই, অনেকগুলো দিনাজপুরের কে কে আসো সেটা কমেন্ট করে জানাতো দেখি। তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারে প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যক্তিবর্গের ভিতর প্রবেশ করতে পারে। তার মানে কি এখানে ফেস রিকগনিশন নাকি? হ্যাঁ, মানে এখানে তোমার যে লিচু নিয়ে গবেষণা করেন, প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়ে যেটির দিকে এটা হচ্ছে নির্দিষ্ট চোখের রেটিনা। চোখের রেটিনা, ওই তো ফেস রিকগনিশন। ওকে, দেখি দিনাজপুরের কে কে আসোস, দিনাজপুরের কে কে আসো দেখি। তোমার বলছো নানু বাড়ি দিনাজপুর, আফিয়া, হুমায়রা, অর্পণা, আমি আছি, আব্দুর রহমান, নীলফামারি। ওকে, ভালো। আর কে কে আসো? রাহমান ম্যাগনেট ভাই, মাকুন্দা মানে কি? মাকুন্দা মানে তরলিকে পশম নাই মুখে। বর্ণিতাহিয়া, দিনাজপুর। আমি দিনাজপুরের না। আমি কি জিজ্ঞেস করছি তুমি দিনাজপুরের কি না? আমি জিজ্ঞেস করছি মানে দিনাজপুরে কে কে আস? কয় ওই যে একটা গল্প আছে না, যে কয় কে রে, কয় আমি কলা খাই না, মানে ওই খাইছি। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। এটা কিন্তু অ্যাডমিশনে ভাই পড়ে ইংলিশ পড়বে। সিলেট নিয়ে কিছু বলেন, আমি হাত তুলবো। সিলেট পরে দিনাজপুরে অনেকদিন ছিলাম, অনেক সিলেট ভালো একটা আসবে একটু জায়গা। পরে, সিলেট ওকে, তো দিনাজপুরে যারা যারা আসো, এই যে তমা, হুমায়রা, কি বলে কে কে যেন দেখলাম, অর্পণা, তোমরা আসো, আরো অনেকেই আছে, হয়তো অনেকে লাইভ ক্লাস করতে। দিনাজপুরে আমাদের অনেক শিক্ষার্থী আছে। তো তোমরা যারা এই যে ক্লাসটি দেখবা, ঠিক আছে, বা যে দেখতেছো, তো তোমাদের এই যে লেখায় আছে, বুঝছো, এখানে কি ঐতিহ্য ধারণের লক্ষ্য লিচু নিয়ে গবেষণা করে। মানে আমরা জানি দিনাজপুরে অনেক লিচু আছে, যদি এবার যদি লিচু না পাইছি রে, তোদের খবর আছে। অ্যাড্রেসটা লিখে দেন। আরে দেওয়ার মন চাইলে নক দিয়ে দিবে, সমস্যা নেই। সবাই লিচু পাঠাবে যার এলাকায় যা আর ওই যে রাজশাহী, নীলফামারী যা আছে, রাজশাহী, নওগাঁ টোকা যারা আসোস, এই যে সামনে নওগাঁ আমের সিজন আসতেছে, সামনে আম আসতেছে, হ্যাঁ, তো সব এই যে রাজশাহী যে আম, ঠিক আছে, যদি আম না পাঠাইছিস কারণ নাহলে তো হবে না। খাবো আর মনে কর যে চেহারাটা লাল করে ফেলবো, খাবো আর লাল করবো, একদম একদম খাইয়া ফেলবো, বুঝছো? একদম মনে হয় চুলে দিবে আর খাবো, চুলে দিবে আর খাবো। হলুদ আম খাবেন না ভাই, নাকি লাল আম খাবেন? সব খাবো। ওকে, স্মার্ট হোম কি? বাসায় বসেই সবকিছু করা যায় নাকি? বাসায় স্মার্ট হোম মানে তোমার বাসা বাড়িতে যা মানে যা যা দরকার, লাইট ফ্যান সুইচ সবই আলটিমেটলি স্মার্ট হোম। এটা তো নরমাল জিনিস। ন্যূনতম সকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা করে। এটা কি? ক্রায়ো সার্জারি। এটা ক্রায়ো সার্জারি। ন্যূনতম ধকল, কোন ধকল সকল বলছি, ধকল। এটা ক্রায়ো সার্জারি। গবেষণাগারে প্রবেশ মুখে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করে ফেস রিকগনিশন। তারপর উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে বিশ্লেষণপূর্বক সেটির প্রয়োগ ক্ষেত্রে আলোচনা করে। এটা কি? বায়োইনফরমেটিক্স। বা এটা এলাকা টোটালটা আমাদের কি ব্যবহৃত হয়েছে বলতো? লিচু নিয়ে ওরা গবেষণা করছে এবং তার ফলাফল আমরা জানি এটা আবার সংরক্ষণ করছে। হ্যাঁ, গবেষণা করে যদি ফলাফল আবার সংরক্ষণ করে সেটা হলো বায়ো ইনফরমেটিক্স। ওকে, এখানে আমরা জানি কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান সবগুলোর কাজ করে কিভাবে নতুন হচ্ছে আরো ভালো করা যায় এগুলা নিয়ে কাজ করে হচ্ছে বায়োইনফরমেটিক্স। তোমরা এটা লিখতে পারো যে আমরা যে গতদিন বলেছিলাম যে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন, ম্যাথ, স্ট্যাট এগুলা সমন্বয়ে আমরা একটা অনেক ডেটা সংরক্ষণ এবং সঠিকভাবে সেগুলার প্রক্রিয়াকরণের কাজ হচ্ছে বায়োইনফরমেটিক্স। এখানে দেখো বলছে লিচু
নিয়ে গবেষণা করে এবং সেটা সংরক্ষণ করে। এখানে কিন্তু বলছে গবেষণা করে এবং সেটা সংরক্ষণ করে। হ্যাঁ, তো এই যে আমরা জানি যে গবেষণা করা, সংরক্ষণ করা, এগুলো ভবিষ্যতে কাজে লাগানো, এটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর কাজ। মাদ্রাসা বোর্ড 19 সাল। তো মাদ্রাসা বোর্ডে তোমরা অনেকে আছো, মাদ্রাসা নিয়ে কি দেখি টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো সম্ভব কিভাবে। জামান প্রযুক্তিটি ব্যাখ্যা করলো এবং বলল বর্তমানে কখন কোন যানবাহন কোথায় কোন অবস্থানে আছে তাৎক্ষণিক জানাও যায় সম্ভব। প্রশ্ন কি? রোবোটিক্স কি? এটা বোঝানোর কিছু নাই, তোমরা জানো। সংবাদে আজ যে কেউ যে কোনো স্থান থেকে যুক্ত হতে পারে, বর্ণনা করো। মানে এটা আবার যে কোনো জায়গা থেকেই তোমার যে কেউ যুক্ত, গ্লোবাল ভিলেজে মানে গ্লোবাল ভিলেজের একটা সুবিধা, ঠিক আছে? টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। ওকে, জামান কোন কয়দিন আগে একটা ভাইরাল হলো না ভাই, আমার আইফোন রোটেট হয় না। টিভিতে পদ্মা সেতুর বিজ্ঞাপনে রাফি দেখলো সেতু দিয়ে গাড়ি ও ট্রেন চলছে। সে তার বড় ভাই জামানের কাছে জানতে চাইলো নির্মাণ শেষ না হলেও এভাবে সেতু দিয়ে গাড়ি চলার ভিডিও দেখানো। আমরা ওই ধরেন যে অ্যানিমেশন, হ্যাঁ অ্যানিমেশন, ভার্চুয়ালি, এটা ভার্চুয়াল রিয়েলিটি আলটিমেটলি। জামান কোন প্রযুক্তির কথা ব্যাখ্যা করলো? তোমরাই বলো। এটা অবশ্যই কি ভার্চুয়াল রিয়েলিটি, রাইট? কাজ শেষ হয় না কিন্তু তুমি দেখাইতে পারতেছো, অ্যানিমেশন মানে ভার্চুয়াল রিয়েলিটি। যানবাহনের অবস্থানের ব্যাপারটি জাতীয় বাহনের নিরাপত্তায় জোরালো ভূমিকা রাখতে পারে, মানে ওই যে জিপিএস এর মতো, জিপিএস ট্র্যাকিং, যে কোথায় কই আছে, কোথায় আছে, কি করতেছো, এই বলেই দিছে গাড়ি কলার তোমরা কে কি করতেছো বলো না, যে তোমার মনের খবর সবই তো আমি রাখি, তোমার মনের মধ্যে যে এখন কি চাচ্ছে সেটা তো আমি বুঝি। হ্যাঁ, তুমি আমাকে রেখে তুমি অন্য ছেলের কথা ভাবো। হ্যাঁ, তুমি আগে অনেক ভালো ছিলা, ঠিক আছে? তুমি এখন, আমি তো তোমার মনের খবর সব সময় রাখি, তুমি এখন আমাকে না আমাকে ভুলে গিয়ে ওইটা। এরকম যে পোলা বান্দা যে কতবার বলে, আর কি একটা অবস্থা। তুমি এটা করতে পারলা সাদিয়া, তানিয়া? গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইয়েস, আরো সি লিখেছো। জিপিএস মানে তো গ্লোবাল পজিশনিং সিস্টেম। আমরা যে ম্যাপের মাধ্যমে, যেটা ওভার পাঠাও চালানোর সময় যে ম্যাপ দেখে দেখে আমরা বিভিন্ন জায়গায় যাইতে পারি। এখানে তোমরা একটা ডিটেইল লিখবা যে একসময় মানুষ হচ্ছে মানচিত্র দেখে কিভাবে কই যাইতে হবে, কই কি আছে মানচিত্র দেখতো, পৃথিবীর মানচিত্র আঁকায় হাতে নিয়ে নিয়ে ঘুরতো। এখন বলছে যে আজকে কেউ নেই বলে কারো মনে জিপিএস বানাইতে পারলাম না। এই তুমি আরশি, আমার জানা মতে তুমি এ পর্যন্ত 15টি প্রেম করেছো, আর হলো কে 20-30টা ছেলের সাথে এমনি এমনি কথা বলো, ঠিক আছে? মোটামুটি তোমার হাফ সেঞ্চুরি ছেলেদের সাথে তোমার কথা হয়। তুমি সবার, মানে সবাই, তুমি কেমনে জিপিএস লাগাবো বলো? ছেলেরাই তোমাকে লাগানোর চেষ্টা করতেছে তোমার মনের জিপিএস, যে তুমি যে এত বহুরূপী মানুষ সেটা ছেলেরা লাগাতে পারতেছে না, বুঝছো? বলে কি যে আজকে কেউ নেই বলে কারো মনে জিপিএস বসাইতে পারলাম না, মানে কি একটা পরে পরে মানে কলেজে আবার মনের মধ্যে পড়ালেখার খোঁজ নাই, জিপিএস লাগাই। পড়ালেখা করো, ভার্সিটিতে চান্স পাইও, তখন সাদিয়া ইসলাম সুখী, আম পাঠিয়ে দিব। তুই তো সিটি কলেজ পড়স, তুই তো মানে অফিসেই আসস না, তোর কলেজের পাশে 1 মিনিট লাগে আর তুই আম পাঠাবি, এটা বিশ্বাস করতে হবে? সূর্য মনে হয় পূর্ব থেকে পশ্চিম দিকে উঠবে। আজ একটা তারি নেই। মাশা, এটা কি? আগেরটা দেন। কেমন জানি লাগতেছে, এটা পড়ো তো। ড্যাড লাগছে না, হালকা মানে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বুঝছো? মানে ওকে, দাঁড়ান। মানে হচ্ছে আসতেছে। কি বলছে? মাশা ও নাতাশা যমজ বোন। ভাই ভাই মাশা ও নাতাশা 2 যমজ বোন, তাদের 2 বোনের মধ্যে এতই মিল যে অনেক সময় তাদের বাবা মাও তাদের আলাদা করতে পারে না। এই যে এটা, যদি যমজ কাউকে প্রেম করতে যাও না, হ্যাঁ, তো বলছে যে তাদেরকে কিন্তু যখন সিকিউরিটি স্ক্যানে দুজনের চোখের মধ্যকার দূরত্ব পরিমাপ করা হলে তখন খুব সহজেই দুজনকে আলাদাভাবে শনাক্ত করা গেল।
এখন আবার দুই বোনই বিনোদনের জন্য তথ্য প্রযুক্তি নির্ভর কৃত্রিম পরিবেশ পছন্দ করে। তা এখন গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিতে বর্ণনা করুন। এখন হচ্ছে উদ্দীপকে বর্ণিত যে পদ্ধতিটার কথা বলছে এখানে এই যে তথ্য প্রযুক্তি নির্ভর কৃত্রিম পরিবেশ, ওরা কিন্তু বলছে যে কৃত্রিম পরিবেশ, রিয়েল না। দেখো কৃত্রিম পরিবেশ, এখানে বলছে কৃত্রিম। তো কৃত্রিম পরিবেশ বলছে, আমরা কি বুঝবো তাহলে বলতো ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে তোমরা সুন্দর করে লিখে দিবা যে উদ্দীপকে উল্লেখিত বিনোদনের ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ঘ নাম্বার আমরা আসি, উদ্দীপকের মাসা ও নাতাশা শনাক্তকরণের পদ্ধতি কি নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি ওরা কি বলছে, চোখের মধ্যকার দূরত্ব পরিমাপ করা হয়। তো তার মানে ওরা বায়োমেট্রিক্স এর কোন খাতটার কথা বলছে, আইরিশ রেটিনা স্ক্যান পদ্ধতি। তো এইটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা যারা হচ্ছে যে জমজ কাউকে ডেট করো তাহলে তোমরা কেমনে চিনো বলতো? তোমরা কি যে চোখের রেটিনা স্ক্যান করো যে তুমি অমুক না অমুক, উল্টা পাল্টা কিছু আবার করে ফেললো না, বললে আবার বলবো আমি চিনতে পারি নাই। তোমরা তো আর ভণ্ড, অনেকে আছে ভণ্ড, সুবিধা নাও, ঠিক আছে? তোমরা এটা ভালো পারবা যে এই যে কিভাবে চিনতে পারো দুইজনের মধ্যে কে কোনটা, ঠিক আছে? চোখের মধ্যকার দূরত্ব পরিমাপ করতে যেও না, ঠিক আছে? চোখের মায়ায় পড়ে যাবা। তো এখানে যেটা ওরা কি করছে, তাহলে মনে রাখবা যে আইরিশ ও রেটিনা স্ক্যান করছে। এটা কি করছে, আইরিশ রেটিনা অবশ্যই নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কেন? এটা হচ্ছে তোমার এই দেখো, ওর বাবা মাও হচ্ছে চিনতে পারে না, বলছে বাবা মাও আলাদা করে করতে পারেন না। কিন্তু তারপরে এই কি করছে, যে বাবা মাকে জন্ম দিছে সেই আলাদা করতে পারেন, তার কিন্তু চোখের মধ্যেকার দূরত্ব পরিমাপ করলে তখন বোঝা যায়। তার মানে যেটা হচ্ছে বাবা মাও করতে পারছে না, তোমার হচ্ছে এই যে আইরিশ রেটিনা স্ক্যান দিয়ে পারছে। তার মানে বুঝছো এটা কতটুকু সিকিউর, কিভাবে নিরাপত্তা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে একজন অদিতভাবে শনাক্ত করা যায়। রিন বলেছে কণ্ঠস্বর বলে, আমার তো জানি কণ্ঠস্বরও সেম হয়। জয় বাংলাদেশ। ওকে, তারপরে যদি আমরা যাই দেখি, বলছে হাসান সাহেব তার গ্রামে অটোমেশন সিস্টেম সম্বলিত বাড়ি বানালেন। যে কোনো স্থান থেকে তিনি বাড়ির সিকিউরিটি, কুলিং, লাইটিং সহ সমস্ত মোবাইলে কন্ট্রোল করতে পারেন এবং বাড়ির বিভিন্ন অংশের লাইভ ভিডিও দেখতে পারেন। উল্লেখিত কাজ তার স্ত্রীর পুরনো প্রযুক্তির মোবাইল দ্বারা সম্ভব হয় না, বিধায় প্রযুক্তিবিদদের পরামর্শ নিলেন। দেখো উদ্দীপকে হাসান সাহেবের ব্যবহৃত প্রযুক্তি কি, উনি হচ্ছে কি ব্যবহার করছে বলতো, স্মার্ট হোমের ব্যবহার করেছে। যার ফলে কি করছে, আমরা জানি স্মার্ট হোমে আমি বাড়িতে বসেই পৃথিবীর যে কোনো জায়গায় বসে বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখতে পারি। আমরা চাইলে হচ্ছে এসি অন অফ করতে পারি, কুলিং সিস্টেমের কাজ করতে পারি, এরকম সবকিছু। তার মানে এই এতগুলা হিন্ট দিছে, তার মানে আমরা কি বুঝতে পারবো এটা হচ্ছে স্মার্ট হোমের কাজ বলছে। উদ্দীপকের প্রযুক্তিবিদের পরামর্শ কি হইতে পারে, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো এই যে ঘ নাম্বারের অ্যান্সার কি হইতে পারে, যে উদ্দীপকের যে তোমার প্রযুক্তিবিদ তিনি কি ধরনের পরামর্শ দিতে পারেন। বলো তো তার কি প্রয়োজন হবে? এনামূলক লিখেছে, বাপু ভাই আপনি মাস্ক লাগিয়ে ক্লাস করাবেন, না হলে সবার চোখ আপনার দিকে থাকে। কেন আমার সবার চোখ আমার দিকে কেন থাকে? আমার কাছে তো টাকা নাই, এইরকম কিছু নাই যে আমার দিকে তাকাই থাকতে হবে। স্ক্যানার নিয়ে ঘুরতে হবে, আঞ্জুমানারা লিখেছে। তাহলে ঠিক আছে, তুমি স্ক্যানার নিয়ে ঘুরবা। ওকে, আইফোন কেনা প্রয়োজন না, আইফোন কেনা লাগবে না। তোমরা এখানে দিবা যে তার যে বইটা, তার যে ফোনটা ছিল সেটা হচ্ছে তোমার স্মার্টফোন না, যার ফলে সেখানে ইন্টারনেট সুবিধা নাই, যার ফলে সে এই কাজগুলো করতে পারছে না। তার মানে তুমি দেওয়াতে পরামর্শ কি হতে পারে, যে আর একটা স্মার্টফোন কিনতে হবে যেটাতে ইন্টারনেট কানেকশন আছে। তো ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা জানি যে এই যে তোমার আইসিটি ব্যবহার ছাড়া, যে বইগুলোতে প্রযুক্তির ব্যবহার করতে পারছে না, ইন্টারনেট ব্যবহার করতে পারছে না, সেটা ছাড়া কিন্তু এইগুলা সম্ভব না। তার মানে তুমি এখানে বলবা যে উদ্দীপকের প্রযুক্তিবিদদের পরামর্শ হতে পারে যে স্মার্টফোন কেনা এবং সেটা ব্যবহার করা। দেখো সেনাপ্রধান সিদ্ধান্ত নিলেন যে সৈনিকদের প্রযুক্তি নির্ভর পরিবেশে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে সৈনিকগণ প্রকৃত যুদ্ধের অভিজ্ঞতা লাভ করতে পারে। তিনি খাদ্য সরবরাহ ইউনিটকে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন সতেজ ও মচমচে থাকে
এমন পদ্ধতিতে শুকনো খাবার সরবরাহ করার নির্দেশ দিলেন। তো এখন গ নাম্বারে প্রশ্ন কি করেছে দেখো তো। গ নাম্বারে বলেছে উদ্দীপকের যুদ্ধের ময়দানে খাবার সরবরাহের প্রযুক্তি কোনটা? তোমরা একটু সুন্দর করে লেখো কি হবে। সবাই একটু দেখো, আমি পড়ছি, তোমরা একটু কমেন্ট বলো যে গ নাম্বার যুদ্ধের ময়দানে খাবার সরবরাহের এটা কি হইতে পারে। মাদ্রাসা বোর্ড 2018 সালে পড়েছে সেনাপ্রধানের, দেখো কি হইতে পারে বলো তো। এইটা যদি পারো তাহলে বুঝবো যে আসলে তোমরা পারো। যে সেনাপ্রধান যে বলছে দীর্ঘদিন সতেজ ও মচমচে থাকে এমন পদ্ধতিতে শুকনা খাবার সরবরাহ, যে এমন কোন খাবার পাঠাও যে খাবারটা অনেক দিন মাসের পর মাস থাকবে, নষ্ট হবে না, মচমচে এবং সতেজ থাকবে। এখানে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এখানে ন্যানো টেকনোলজি বলছে, অনেকে রোবটের মাধ্যমে করবে। সামিরা সাবা, রোবটের মাধ্যমে কিভাবে সতেজ রাখা যায় খাবার বলো তো? ডিলিট করে দিছ দুষ্টু। গাল মানে ডায়মন্ড, গাল ব্যাপারে কি বলছে? গাল বাপের কিছু না জানা, এটা কি বলছে আমি কিছু বুঝি নাই। একমাত্র রাজকন্যা ন্যানো টেকনোলজি, হ্যাঁ যারা অ্যান্সার করেছো ন্যানো টেকনোলজি তাদের অনেক ডেপথ নলেজ আছে, না হলে এটা পারতা না। ঠিক আছে, তো এটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তো দেখো আমরা জানি যে দীর্ঘদিন কোনো জিনিস লং টাইম হচ্ছে তোমার যদি রাখতে চাও, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যবহার করেছে। উনি বলছে যে যে খাবারটা পাঠাও যেটা দীর্ঘদিন সতেজ এবং মচমচে থাকে, তো এই যে তাহলে এখানে কি ব্যবহার করা হবে? তোমার ন্যানো টেকনোলজি ব্যবহার করবে, যাতে ওই ন্যানো টেকনোলজি ব্যবহার করার ফলে কি হবে, খাবারটা অনেক দিন থাকবে এবং ভালো থাকবে। যেমন ধরো আমরা চিপসের প্যাকেটে যদি খাবার রাখি, চিপসটা কিন্তু অনেক দিন থাকে, নষ্ট হয় না। কোনো কৌটা খাবার রাখো বা যে কোনো বিস্কুট দেখো প্যাকেটের মধ্যে রাখছে অনেক দিন আছে, বাইর করলে নাই, তো ওখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করা। তার মানে তোমরা এখানে বুঝতে পারছো এখানে ন্যানো টেকনোলজি ব্যবহারের ফলে দীর্ঘদিন সতেজ এবং মচমচে থাকবে। ঘ নম্বরে বলছে সৈনিকদের প্রযুক্তিটি কার্যকর ও যুক্তিযুক্ত কেন? তো আমরা জানি যে প্রযুক্তি কি বলছে, দেখো যে এই যে আমরা একটু দেখো এখানে বলছে যে প্রযুক্তি নির্ভর পরিবেশে, তার মানে আইসিটি রিলেটেড একটা পরিবেশে, যেখানে হচ্ছে এটা কিন্তু বুঝেছে প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে যাতে অরিজিনাল তারা যেটা ভাইব পাইতে পারে যে যুদ্ধটা কেমন হয়। সেখানে প্রযুক্তি নির্ভর পরিবেশ বলছে, তার মানে এটা কিন্তু অরিজিনাল পরিবেশ না, আইসিটি রিলেটেড মানে সিমুলেটেড পরিবেশ। এই প্রযুক্তি নির্ভর মানে কি? সিমুলেটেড পরিবেশ। তো 3D ব্যবহার করেছে, তার মানে এটা কি হবে? এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হবে। তো এটা কার্যকর এবং যুক্তিযুক্ত কেন তোমরা লিখবা যে এই যে যুদ্ধটা আসলে আমি জানি না, হুট করে যুদ্ধ গেলে আমি ঠিকঠাক করে যুদ্ধ করতে পারবো না বা ক্ষতি করে ফেলতে পারি আমার নিজেরই বা আমার নিজের সৈনিকদেরই। সেক্ষেত্রে আমরা যদি যুদ্ধের আগে থেকে প্রিপারেশন নিতে পারি কিভাবে করতে হয়, কিভাবে আমার সৈনিকদের বাঁচাতে হয়, কিভাবে বোম ডিফিউজ করতে হয়, তাহলে ক্ষতির চান্সেস কম এবং হচ্ছে কার্যকরভাবে যুদ্ধ করাটা সম্ভব। তোমরা এটাই দিবা যে তোমার ভার্চুয়াল রিয়েলিটি এবং সেটা কার্যকরতা এবং যুক্তিযুক্ত তোমার ভাষায় দিয়ে আসবা। দেখো বলছে মিজান একটা আবহাওয়াবিদ, তিনি ভূমিকম্প নিয়ে গবেষণা করেন। ভূমিকম্পে বাংলাদেশের জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো সম্ভব তাই নিয়ে তার গবেষণা। এই গবেষণায় তিনি নিজের ল্যাবে বসে ভূমিকম্প প্রবণ দেশগুলোর গবেষকের সাথে যোগাযোগ রাখেন। ভূমিকম্পের বাস্তব অনুভূতি ও করণীয় পর্যবেক্ষণ করতে তিনি জাপানের একটি অত্যাধুনিক প্রযুক্তি সমন্বিত গবেষণা কেন্দ্রে গমন করেন। সেখানে গ নাম্বার বলছে মিজান কিভাবে অন্য গবেষকদের সাথে যোগাযোগ করেন। তো এইটা কিন্তু খুবই ইজি, যে আমরা জানি যে ডক্টর মিজান হচ্ছে টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ। আমরা জানি যে বাসায় বসে কারোর সাথে বাসায় বসে কয়েকটা দেশের বা কারোর যে কারোর সাথে যদি আমি কথা বলতে পারি সেটা হচ্ছে টেলিকনফারেন্সিং। আমরা যদি অডিও কলে কথা বলি সেটা হচ্ছে অডিও কনফারেন্সিং। ভিডিও কলে কথা বলে বা দেখতে পারে কথা দেখবো এবং কথা বলবো উভয় যদি সম্ভব হয় সেটা ভিডিও কনফারেন্স। তাহলে তোমরা এখানে কি দিবা? অন্যান্য গবেষণার সাথে যোগাযোগ করেন টেলিকনফারেন্সিং এর মাধ্যমে, সেটা ব্যাখ্যা করে দিবা। ভূমিকম্পের বাস্তব অনুভূতি এবং করণীয় নির্ধারণে মিজান কোন প্রযুক্তির ব্যবহার করলেন? তো বলছে ভূমিকম্পে কিভাবে বাস্তব অনুভূতি আসে সেটার জন্য তিনি কি ব্যবহার করলেন বলতো? আমরা এখানে বলছে খেয়াল করো যে বাস্তব অনুভূতি করণীয় পর্যবেক্ষণ, অর্থাৎ এটা আসলে কেমন হয়। আমরা জানি জাপান মনে রাখবা, জাপান পৃথিবীর সব থেকে তোমার হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা এরিয়া, যেখানে সারা বছর ভূমিকম্প লেগে থাকে। এই জন্য একটা টাইমে তোমরা যারা হচ্ছে এই যে ইতিহাস সম্পর্কে পড়তে ভালোবাসো, তো তোমরা একটু খোঁজ নিলেই দেখবা যে একসময় জাপানে এত পরিমাণ ভূমিকম্প হইতো, স্টিল হয়, জাপানে এত ভূমিকম্প হইতো যে তারা সাধারণত
বা কাগজের ঘর বানাইতো, যাতে ভেঙে গেলে কারোর ক্ষতি না হয়। তো এখন হচ্ছে জাপান প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে, আমাদের দেশ থেকে কয়েক বছর এগিয়ে, যার ফলে ওরা কি করছে, অনেক তোমার হচ্ছে এই আধুনিক অনেক প্রযুক্তি ব্যবহার করে অনেক প্রযুক্তি তোমার হচ্ছে বিল্ডিং গুলো অনেক টেকসই করছে, যার ফলে ভূমিকম্প হলেও কিছু হয় না। তো এই যে ওরা বলছে যে ওখানে কি হয়, ওদের এত অ্যাডভান্স টেকনোলজিক্যালি যে ওরা ওই ভূমিকম্পটা আসলে কতটা ভয়াবহ, কিভাবে হয়, সে যদি হয় তাহলে কি কি হইতে পারে, সেখান থেকে বাঁচার জন্য কি কি করতে হবে, এর জন্য ওরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা পরিবেশ করে ফেলছে, যাতে একজন যাই বুঝতে পারে যে ভূমিকম্প কতটা ভয়াবহ হতে পারে, তার ফলে কি কি অবস্থা, মানে খারাপ পরিবেশ হইতে পারে, মানে জানমালের কেমন ক্ষতি হতে পারে, এবং সেখান থেকে বাঁচার জন্য কি কি করা প্রয়োজন, সেগুলা ওরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দেখতে পারে। তো এখানে তোমরা কি বলবা যে তাহলে কোন প্রযুক্তি বলছে, কোন প্রযুক্তি তাহলে বুঝবা এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মানে কি অ্যান্সার করছো তোমরা, দেখি অনেক পড়াশোনা করো বা। অবশ্য যারা লাইভে প্রতিদিন ক্লাস করো তারা অবশ্যই পড়াশোনা করো, যারা এই যে কোর্স চিন্তা 500 জনের বেশি সবাই কিন্তু ক্লাস করো না, তো ওরা তো আর পারবে না, স্বাভাবিক পারবে না, ব্যাপারটা এমন না, কিন্তু তোমাদের মতো এত ভালো পারবে না। তো দেখো বলছে গবেষণা প্রতিষ্ঠান আলফায়ের বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রার একটি যন্ত্র তৈরি করেছেন। ব্রেনের অভ্যন্তরের গঠন কোষ পর্যবেক্ষণের দ্বারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করলেন। সেখানে বিজ্ঞানীদের পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তি কোনটা, দেখো এইটা কি পারবা একটু কমেন্টে জানাও। বিজ্ঞানীরা কি বলছে, রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আনুমানিক মাত্রা একটি যন্ত্র তৈরি করে দেখেছেন। পর্যবেক্ষণের জন্য যারা একটি সিমুলেটেড পরিবেশ তৈরি করেন, এটা তোমরা সবাই পারবা। তো এখানে আমরা জানি সিমুলেটেড পরিবেশ বলেছে, তাহলে সেটা হচ্ছে আমার কি হবে, তোমার এখানে দেখো বলছে যে সিমুলেটেড পরিবেশ, একদম যদি ইজিলি একটাই বলো, দেখো সিমুলেটেড পরিবেশ বলছে, তার মানে আমরা চোখ বন্ধ করে বুঝে নিবে সেটা কিসের কথা বলছে, ন্যানো টেকনোলজির কথা বলছে। ঠিক আছে, তো এখন আসা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত যন্ত্র তৈরির প্রযুক্তিতে খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখে। সেখানে এই প্রথমে বলছে একটা বিজ্ঞানীগণ রোগাক্রান্ত কোষে সরাসরি ওষুধ প্রয়োগ করার জন্য আণবিক মাত্রায় একটি যন্ত্র তৈরি করে দেখিয়েছেন। তো এখানে এটা কিসের কথা বলা হয়েছে বলতো, আণবিক মাত্রার যন্ত্র। এখানে আণবিক মাত্রার যন্ত্র বলছে, তার মানে এটা অবশ্যই ন্যানো টেকনোলজির কাজ হবে, রাইট। সেখানে ন্যানো টেকনোলজির কাজ করা হয়েছে খাদ্য শিল্পে কি ধরনের প্রভাব রাখে। তুমি এখানে সুন্দর করে লিখে দিবা যে খাদ্য হচ্ছে তোমার শিল্পে কি প্রভাব রাখে। এই যে ন্যানো টেকনোলজির মাধ্যমে কিন্তু আমাদের খাবারগুলা উৎপাদন করার পরেই কিন্তু সাথে 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 ভোগ করা হয় না, একটা অনেক দিন পর ভোগ করা হয়, পুরো বছর রেখে রেখে খাওয়া হয়, এগুলাও কিন্তু ন্যানো টেকনোলজির মাধ্যমে এই যে দীর্ঘদিন যাবত যে আমরা সংরক্ষণ করতে পারি, সেটাও ন্যানো টেকনোলজির ফলে। তো এই জন্য সুন্দর করে লিখে দিবা যে খাদ্য শিল্পেও যে বড় প্রভাব রাখে আমাদের খাদ্য সংরক্ষণ, সংগ্রহ, এবং কিভাবে আরো মান ভালো রাখা যায়, সতেজ রাখা যায়, টাটকা রাখা যায়, এবং দীর্ঘদিন রেখে খাওয়া যায়, দীর্ঘস্থায়ী করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করতে পারি। তো দেখো বলছে গবেষণা প্রতিষ্ঠান, আচ্ছা এটা তো আমরা পড়লাম মাত্র। আচ্ছা, ভিনক্রো নামে জাপানের একটি প্রযুক্তি কোম্পানি, এটা একটু পড়ে নিও তোমরা, ডিটেল দেখো। ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম গৃহকর্মী তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে হিকারি। এই গৃহকর্মীকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়। হিকরি তার গৃহকর্তাকে ঘুম থেকে জাগানো, গুড মর্নিং বলা, অফিসের কাজের ফাঁকে বিভিন্ন বার্তা পাঠানোর কাজও করবে। রাফি সদ্য পড়াশোনা শেষ করে বেসরকারি ব্যাংকের কার্যক্রম হিসেবে কর্মকর্তা হিসেবে যোগদান করেছে। যেহেতু সে বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়, সেজন্য সে একটি হিকারি কেনার সিদ্ধান্ত নিলেন। ওকে, যেহেতু হিকারির দাম বেশি, তাই বাসা থেকে চুরি না হয়, সেজন্য বাসা নিরাপত্তা ব্যবস্থার গ্রহণের চিন্তা করলেন, যাতে পরিচিত ব্যক্তিরা নির্দিষ্ট বাটনে আঙুলের ছাপ দিয়ে বাসায় প্রবেশ করতে পারবে। যদিও নিরাপত্তার জন্য তার অফিসে টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। এখানে একটা কথা বলছি, নিরাপত্তার জন্য তার অফিসের টাকার ভোল্টে প্রবেশের জন্য মাইক্রোফোনে কথা বলে প্রবেশ করতে হয়। আমরা প্রশ্নটা দেখি, উদ্দীপকে হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটা। সেখানে দেখো জাপানের ভিনক্লু কই গেল, আমি একটু প্রশ্নটা এখানে বের করছি, তোমরা অবশ্যই এটা তুলে নিয়েছো আশা করি। আঠারোতে আচ্ছা, তো এখানে বলছে যে উদ্দীপকে হিকারি তৈরির প্রযুক্তিটি কি। আমরা জানি যে
তো ওরা যেখানে তোমার ওরা বলছে যে এই গৃহকর্মী কি করবে, হলোকপি পর্দায় দেখাবে যে ঘুম থেকে উঠানো, গুড মর্নিং বলা, অফিসের কাজে কাজ করা, এগুলা কিসের মাধ্যমে করা হয়? রোবটের মাধ্যমে। তার মানে আমরা এটা বলবো কি যে তার হিকারি তৈরির ব্যবহৃত প্রযুক্তি রোবোটিক্স ছিল, রাইট? রোবোটিক্স এর মাধ্যমে তো রোবটের যাবতীয় কার্যক্রম করা হয়ে থাকে। তো ঘ নম্বরে দেখো বলছে উদ্দীপকের রাফির বাসা ও অফিসের নিরাপত্তার ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটা বেশি উপযোগী? তো আমরা জানি যে ওর বাসাতে ব্যবহার করছিল হচ্ছে তোমার কি ফিঙ্গারপ্রিন্ট, আর হচ্ছে ওর অফিসে কোনটা ব্যবহার করছে? ভয়েস রিকগনিশন। কথা বলার সময় তার ভয়েস কে হচ্ছে যাতে রিকগনাইজ করতে পারে বা চিনতে পারে, সেটা হচ্ছে ভয়েস রিকগনিশন। তো এর মধ্যে কোনটা ভালো বলো তো তোমরা? এটা আমরা জানি যে সব থেকে ভালো, সবকিছু থেকেই ভালো হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, নট অনলি হচ্ছে এই যে ভয়েস। আমরা হচ্ছে অনেক সময় আমার ঠান্ডা লাগতে পারে, তো সেক্ষেত্রে আমার ভয়েস কাজ করবে না, তখন কিন্তু আমার ওটা খুলবে না। অথবা অনেক সময় কি হতে পারে, আমার ভয়েস কিন্তু যে কেউ কপি করতে পারে, অনেকেই হচ্ছে অনেকের ভয়েস কপি করতে পারে, হুবহু সেম ভয়েসে কথা বলতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে সিকিউরিটি সমস্যা হতে পারে যদি সেম ভাবে কথা বলতে পারে। তো আমরা অবশ্যই দিব যে বাসা অফিসের নিরাপত্তা কৌশলের মধ্যে বাসায় যে ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করা হয়েছে সেটা বেশি উপযোগী। সো দেখো বলছে বিশেষ সেন্সরের দিকে তাকালে প্রথম জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে একটা গবেষণা। আচ্ছা দেখো, সো একটা ল্যাবরেটরির প্রবেশের সময় একটি বিশেষ সেন্সরের দিকে তাকানোর ফলে দরজা খুলে গেল এবং ভিতরে প্রবেশ করে দেখলো প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি সংক্রান্ত গবেষণা এবং দ্বিতীয় কক্ষে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত গবেষণা করা হয়। গ নাম্বার বলছে ল্যাবরেটরি দরজায় ব্যবহৃত প্রযুক্তি কোনটা? এইটা আর বলছি না, এটা সবাই জানো যে এটা ফিঙ্গারপ্রিন্ট। এটা নিয়ে আমরা সরি এখানে সেন্সরের দিকে তাকাইছি, তাহলে রেটিনা স্ক্যান বা আইরিশ স্ক্যান, এটা আর বলবো না, এটা অনেকবার পড়া হয়েছে। দেখো সো আর মনে রাখবা যে তোমার এই যে এটাতে কিভাবে কাজ করে এটা একটু ডিটেল বলবা, যে আমরা যখন সেন্সরের দিকে কাজ করব ওই যে উপরে যে সেন্সরটা থাকে ওইদিকে কিন্তু ধরো 1 থেকে 10 সেকেন্ড বা কিছু সময় তাকাই থাকতে হয়, ওই টাইমের মধ্যে সে স্ক্যান করে সেটা হচ্ছে তোমার ভেরিফাই করে আসলেই তুমি কিনা, আগে থেকে যে স্ক্যানের যে ডাটাবেসটা দেয়া সেটার সাথে মিলাই দেখে। এই জিনিসটা একটু ডিটেলে তোমরা লিখে দিবা, ঠিক আছে? বর্ণনা করতে বলছে, কিন্তু যে প্রযুক্তিটা আছে সে ব্যবহার করছে সেটা বর্ণনা করতে বলছে। ল্যাবরেটরিতে যে প্রযুক্তি নিয়ে দেখো বলছে গবেষণা করা হয় তাদের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো। এখানে প্রথম কক্ষে জৈব তথ্যকে সাজিয়ে রেখেছিল, তাই না? তাহলে আমরা জানি যে জৈব তথ্যকে সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম কি বলছে যে ইনফরমেশন সিস্টেম তৈরি গবেষণা করছে। তাহলে জৈব তথ্যকে যদি সাজিয়ে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি করা হয় সেটা অবশ্যই বায়োইনফরমেটিক্স। আর যেটা পরের কক্ষে বলছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি সংক্রান্ত কাজ করেছে, আমরা জানি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির কাজটা হচ্ছে তোমার কিসে করে? সরি, এটা করে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। তো এই যে ল্যাবরেটরিতে তাদের পার্থক্যটা তোমরা বলে দিবা যে আসলে বায়োইনফরমেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে কার্যক্রম কি। আমরা জানি যে বায়োইনফরমেটিক্স হচ্ছে জৈব ডেটাটা কেমন সে সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার উপায়ে কাজ করে থাকে। এরপরে হচ্ছে দেখো আর বায়োটেকনোলজি সরি তোমার এই যে এইখানে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি যে বলছে যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে বা ন্যানো টেকনোলজি বলা। অর্থাৎ আমরা আমার ইচ্ছা মতো ওই জিনোমকে সাজিয়ে নিব যাতে সে আরো বেটার কিছু তৈরি করতে পারে, সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর আমরা জানি বায়োইনফরমেটিক্স কি, যে আমার কোনো তথ্য সেটা দেখতে, যেমন আমরা বলছিলাম যে আমার হচ্ছে ভাইরাসের তোমার যে কোভিড ভাইরাস সেটার ওষুধ আবিষ্কার করা। তো ওই যে ভাইরাসটা কেমন দেখো সেটার আমার আগে তথ্য লাগবে, সেটা সাজিয়ে সেটা থেকে গুছিয়ে ইনফরমেশন সিস্টেম তৈরি করতে হবে যে ও আসলে কেমন, তার প্যাটার্ন কেমন, সে কি টাইপের রোগ, অ্যান্টিডোট কিরকম লাগবে, সে কেমন এফেক্ট করছে, এগুলো আসলে তোমার বায়োইনফরমেটিক্স এর মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো তোমরা একটু ডিটেলে বলে দিবা। তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো। ওকে, বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য হচ্ছে জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, আসলে জৈবিক যে কাজগুলো হচ্ছে সেটা আসলে কিভাবে হচ্ছে, ঠিক আছে? আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি কাজ করে? এই যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে বিশেষ জিনকে হচ্ছে ক্রোমোজোম কাজ করে থাকে, যে একসাথে করে কাজ করে। আর ওটা কি করে যে তোমার জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে যে কি কোনটা কিভাবে এই ইনফরমেশন গুলা ডিটেইলে যাতে বুঝতে পারে সেটা বায়োইনফরমেটিক্স। তোমরা এই রিলেটেড হচ্ছে একটু পার্থক্য দিয়ে দিবা। আমরা যদি পরেরটায় যাই, দেখো আসিফ আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে সেই আমেরিকায় যাওয়া সম্ভব হয় না, অথবা বাংলাদেশে বসে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন করে। আবার কি বলছে, ফাঁকে ফাঁকে অনলাইন কাজ করে অর্থ উপার্জন করে, ফলে তার পারিবারিক অবস্থার উন্নতি হয়। তার বন্ধু মনির নতুন জাতের টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হয়। তো নিম্ন তাপমাত্রার চিকিৎসা গ নাম্বারে বলছে যে আসিফের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কিভাবে সম্ভব, যে তোমরা সবাই জানো ই লার্নিং এর মাধ্যমে, এটা আর বলছি না। উদ্দীপকের আসিফ ও মনিরের আর্থিক সচ্ছলতার কারণ,
তো আমরা জানি যে আসিফ যেটা করে আউটসোর্সিং, আর ও যেটা করে সেটা কৃষি কাজের কাজ করে, রাইট? তো এটা নিয়ে তোমরা সবাই জানো, এটা নিয়ে আর আলোচনা করছি না। দিনাজপুর বোর্ড 2016 ছিল এটা। যে তাহলে তোমরা এইখানে এই টমেটো চাষ করে নতুন জাতের উদ্ভাবন, এখানে একটা জিনিস আসছে, সেটা হচ্ছে নতুন জাতের উদ্ভাবন। তার মানে এখানে একটা জিনিস মনে রাখবা যে ও কিন্তু এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন জাত বলছে, উদ্ভাবন, নতুন জাত উদ্ভাবন করছে, নতুন জাতের। তো তার মানে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ হয়েছে। তো এখানে সুন্দর করে বলে দিবা যে তার আসিফ যেটা করছে সেটা হচ্ছে আউটসোর্সিং, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষি কাজ করেছে। এটা উভয় আইসিটির ব্যবহার করেছে এখানে, সেটা তোমার ইচ্ছা মতো তুমি মতামত দিবা। ওকে, পরেরটা আমরা যাই। বরিশাল একজন কৃষি গবেষক তার আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফসলের চেয়ে অধিক ফসল ঘরে তুললো। ডক্টর জামিল একদিন তার বন্ধুকে চিকিৎসকের নিকট গালের আঁচিলের অপারেশনের জন্য গেলেন। তাকে স্বল্প সময় -20 ডিগ্রি তাপমাত্রা রক্তপাতহীন অপারেশন করলেন। তিনি তাৎক্ষণিক বাড়ি ফিরলেন। তো আমরা জানি যে কোন ধরনের প্রযুক্তি জামিল গবেষণায় ব্যবহার করেছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা আর বলা লাগছে না। এবং ঘ নম্বরে কোন প্রযুক্তি ব্যবহার করেছে, পদ্ধতি চিকিৎসা, ক্রায়োসার্জারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিওর মাধ্যমে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর কালপাড়া অবস্থিত পায়রা বন্দর উদ্ভাবন করেন। অপরদিকে দেশের শিক্ষামন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ইলেকট্রনিক উপায়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার কথা বলার প্রেক্ষিতে এবিসি কলেজের পরিচালনা পর্ষদ শিক্ষার্থীদের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি চালু করার কথা ভাবছে, যদিও বর্তমানে শিক্ষকদের জন্য আঙুলের ছাপ পদ্ধতি চালু আছে। উদ্দীপকের সমুদ্র বন্দরের উদ্ভাবনের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করছে, এটা টেলিকনফারেন্সিং বা অথবা ভিডিও কনফারেন্সিং এর কাজ করেছে। সেটার সুবিধাগুলো তোমরা লিখে দিবা, যে বাসায় বসে কাজ করা যায়, ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন নাই, দেখা যায়, উভয় দেখা যায় এবং কথা বলা যায়, সুন্দর করে লিখে দিবা। দেখো বলছে উদ্দীপকে কম সময়ে উপস্থিতি নিশ্চিতকরণের ক্ষেত্রে নিচে কোনটি প্রাধান্য দেওয়া কলেজের জন্য বেশি সুবিধাজনক। তো একটাই বলছে আইরিশ, আর একটা কি বলছে বলতো, একটা আইরিশের ব্যবহার করছে, আর একটা হচ্ছে তোমার ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার করছে। এইখানে তো অবশ্যই কোনটা ভালো হবে বলতো, ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই ভালো হবে। আমরা সবসময় জানি যে, আমি আগেও বলেছি যে সবগুলা থেকে ফিঙ্গারপ্রিন্টটাই ভালো। নির্বাচন কমিশন ন্যাশনাল আইডি কার্ড তৈরি করার জন্য প্রাপ্তবয়স্ক নাগরিকদের মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ এবং সিগনেচার সংগ্রহ করে একটি চমৎকার ডাটাবেস তৈরি করেছেন। ইদানিং বাংলাদেশ পাসপোর্ট অফিস নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে উক্ত ডাটাবেসের সাহায্যে মেশিন রিডেবল পাসওয়ার্ড তৈরি করেছে এবং কিছু অসৎ ব্যক্তি নকল পাসপোর্ট তৈরি করার জন্য উক্ত ডাটাবেস হ্যাক করার চেষ্টা করে। সেইখানে বলছে যে তোমার এই গ নাম্বারে যে নির্বাচন কমিশন ডাটাবেস তৈরিতে যে প্রযুক্তি সাহায্য নিয়েছিল তা উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা করো। সো এইখানে উদ্দীপকে দেখো বলছে যে এইখানে প্রাপ্ত মুখমণ্ডলের ছবি, আঙুলের ছাপ, সিগনেচার। তো এই তিনটা জিনিস নিচ্ছে, যেটা উভয়ই বায়োমেট্রিক্স এর আন্ডারে বলে, যে মুখমণ্ডলের ছবি নেওয়া, আঙুলের ছাপ নেওয়া বা সিগনেচার, যে সিগনেচার সবগুলাই বায়োমেট্রিক্স। তাহলে তুমি এখানে কি লিখবা, বায়োমেট্রিক্স এর সাহায্য নিয়েছিল। এবং লাস্টে বলছে কিছু ব্যক্তির ব্যর্থ চেষ্টা করে, সেটা কিসের জন্য তোমরা লিখবা যে নৈতিকতার দিক থেকে হচ্ছে ঠিক না এই জিনিসটা। ওকে, তো দেখো জনাব শেয়ার একজন বিজ্ঞানিক, তিনি কম্পিউটার মেলা থেকে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক কিনলেন। এটির আকার ছোট হলে তিনি অবাক হলেন। প্রযুক্তির অগ্রযাত্রায় বিভিন্ন ডিভাইসের আকার ছোট হয়ে আসছে, বিমান চালনা প্রশিক্ষণের ব্যবস্থাতে পরিবর্তন এসেছে। এখন সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বিমান প্রশিক্ষণ দেওয়া সম্ভব। তো উদ্দীপকের ছোট আকারের হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বৃদ্ধিতে আমরা জানি যে এই যে আগের থেকে জিনিসটা ছোট হচ্ছে কিন্তু ক্যাপাবিলিটি বাড়ছে, রাইট? যে বলছে 1 টেরাবাইটের একটা হার্ড ডিস্ক কিনলেন, এটা আকার বেশ ছোট হয়েছে, তাই তো? আমরা জানি যে ন্যানো টেকনোলজির সাহায্যে জিনিসটা ছোট হইলেও ক্যাপাবিলিটি বাড়ে, তাহলে এখানে ন্যানো টেকনোলজি ব্যবহার করছে। আর বিমান চালনা প্রশিক্ষণে কি বলছে দেখো, বলছে যে সত্যিকারের বিমান ব্যবহার না করে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ। কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ মানে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ভিআর, ভার্চুয়াল রিয়েলিটির কথা বলছে। তো জয়িতা চৌধুরী পরীক্ষা সংক্রান্ত প্রজেক্ট পেপার তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের সহায়তা নিয়ে থাকে। সে প্রতিটি তথ্যের উৎস উল্লেখ করে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য হতে সে এমন একটি প্রযুক্তি সম্পর্কে জেনেছে যা দিয়ে অণুর গঠন দেখা সম্ভব। তবে জানতে ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইলের ফটোকপি সংগ্রহ করে কোনরূপ কৃতজ্ঞতা প্রকাশ ছাড়াই নিজের নামে প্রকাশ করে। তো উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি কোনটা, যে তোমার হচ্ছে ইন্টারনেট থেকে প্রাপ্ত এমন একটা প্রযুক্তি সম্পর্কে জেনেছে তা অণুর গঠন নিয়ে কাজ করে থাকে। সেইটা তোমরা কিভাবে বলবো বলতো? যে আমরা জানি যে অণুর গঠন, এখানে একবারে ডিরেক্ট দেখো বলছে অণুর গঠন, ঠিক আছে? অণুর গঠন বলছে, কই গেল, এই যে অণুর গঠন বলছে। তার মানে চোখ বন্ধ করে এটা বুঝবা যে ওরা ন্যানো টেকনোলজির কাজ করছে। অণু নিয়ে কাজ করে কি, ন্যানো টেকনোলজি, ঠিক আছে? তারপর বলছে
তথ্য প্রযুক্তির নৈতিকতা বিষয়ে জয়িতা চৌধুরী জয়ন্তের আচরণ মূল্যায়ন করো। তো দেখো জয়িতা ভালো কাজ করছে, ও ইন্টারনেট থেকে তথ্য নাই ঠিকই, কিন্তু সে বলে দেয় যে আমি ওখান থেকে ওয়েবসাইট থেকে বা অমুক জায়গা থেকে ইনফরমেশনটা নিয়েছি, আমার অমুক অথর লিখেছে, সে তাকে ক্রেডিট দেয়, কিন্তু ও কি করে কোনরূপ নিজের কৃতজ্ঞতা ছাড়া নিজের নামে চালায় যে জিনিসটা আমার। তো যেটা কিন্তু নৈতিকতাহীন কাজ। তো এটা তোমরা হচ্ছে মূল্যায়ন করে দিবা। মাদ্রাসা বোর্ডের নতুন সংযোগ IDMT ইন্টারনেট ডিজিটাল মাদ্রাসা টেক্সট বুক, ছবি, অডিও, ভিডিও, টেক্সট, অর্থ ব্যাখ্যা, টাকা সংযোজন করা আছে। ইন্টারনেট থেকে ডাউনলোড করে একজন শিক্ষার্থী পিসি, ট্যাব, মোবাইলে তা ব্যবহার করতে পারে। রাকিব মোবাইলে অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে গেলে সেই স্ক্রিনের নিচের দিকে কিছু বিজ্ঞাপন দেখতে পেল। তো এখানে দেখো বলছে শিক্ষাক্ষেত্রে এই বোর্ডের যে এই সুবিধাটি কি ধরনের তা ব্যাখ্যা করো। তো আমরা এটা এখন কি ধরনের ব্যাখ্যা করতে পারবো না, যে আমরা জানি যে ই লার্নিং এর সুবিধা তারা দিয়েছে, যে বাসায় বসেই তারা হচ্ছে তোমার যে পিসি ট্যাব ব্যবহার করে যে ছবি, অডিও, ভিডিও, টেক্সট এটা দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে ই লার্নিং এর মধ্যে পড়ে, তাই তো। তারপরে ঘ নাম্বার বলছে পণ্যের প্রচার ও প্রসারে উপরোক্ত পদ্ধতিতে বিশেষ অবদান রাখছে। তো উদ্দীপকের পদ্ধতি আমরা জানি যে ওখানে যেটা করছে আমরা ওইটা হচ্ছে ই কমার্স, ইন্টারনেটের সাহায্যে বিজ্ঞাপন দেওয়া, যার ফলে ধরো আমি আমার যে একটা প্রোডাক্ট আছে সেটা আমি ইন্টারনেটের মাধ্যমে প্রচার করছি, ঠিক আছে, সেটাই কিন্তু ই কমার্স। তো ও যখন প্লে স্টোরে গেল তখন ওটা নামানোর সময় নিচে একটা অ্যাড দিল, ধরো যে কোনো কোম্পানি, ইউটিউবের হইতে পারে বা অন্য যে কোনো কিছু, ফুড পান্ডার হইতে পারে, সেটা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে অ্যাডটা দিচ্ছে, তার মানে এটা ই কমার্সের কাজ করছে। সেটা তোমরা লিখবা যে বিশেষ অবদান রাখছে, এই সম্পর্কিত সব লিখে দিবা। মাকসুদ দেশের ঘাটতি পূরণে দীর্ঘদিন গবেষণা করে কি করলো, বন্যা ও খরা সহনশীল উন্নত জানের ধান আবিষ্কার করলো। তথ্যের যথাযথ ব্যবস্থা না নেওয়ায় অন্য একজন তার গবেষণালব্ধ ফল নিজের নামে পেটেন্ট দাবি করে। তো এখন ওকে, তো এখন হচ্ছে গ নাম্বারে বলেছে খাদ্য ঘাটতি পূরণে মাকসুদ সাহেবের প্রযুক্তি কোনটা। আমরা জানি যে এই যে খাদ্য ঘাটতি সেটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তাই তো। ন্যানো টেকনোলজি ব্যবহার করেছে ডক্টর মাকসুদ সাহেব। কি কমেন্ট করছো, আপনাকে মেনশন দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলবা যে বন্যা ও খরা সহনশীল জাতের, এই যে উন্নত জাতের ধান আবিষ্কার করছে। আমরা জানি যে ওই যে আমরা বলেছিলাম যে বন্যা যেখানে পানি থাকে যাতে পানি সহনশীল হয়, অনেক জায়গায় খরা যেখানে দীর্ঘদিন পানি না থাকতে পারে, বৃষ্টি না হইতে পারে, সেখানে কিভাবে একটা গাছ সার্ভাইভ করবে, বা উন্নত জাতের যে ধান আবিষ্কার করছে, তাহলে তোমরা বুঝবে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পেটেন্ট দাবিকারীর কর্মকাণ্ড মূল্যায়ন করবে, অবশ্যই সে নৈতিকতা বিরোধী কাজ করে, সেটা তোমরা বলে দিবা। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আজকে হচ্ছে তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখাবো। এই টপিকটা কিন্তু তোমরা সবাই পারতা, এখানে হুদাই টাইম ওয়েস্ট আমরা বেশি করতে চাই নাই, আমরা দ্রুত করে দিলাম, কারণ এটা তোমরা সবাই জানো। আমরা কিছু টপিক দেখাই দিলাম যে কিভাবে অ্যান্সারটা করতে হবে, কিভাবে উদ্দীপক দেখে বুঝবা যে জিনিসটা এটা। তোমরা অবশ্যই জানো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, রোবোটিক্স কি, সবই জানো, কিন্তু ওইখান থেকে প্রশ্ন কেমনে আসলে কিভাবে বুঝবা যে ওটা রোবোটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যখন অনেকে দেখা কনফিউজ ছিল। এখন আশা করছি বুঝতে পারছো, এখন থেকে সমস্যা হবে না। এই টপিকটা পড়বা। আগামী ক্লাসে আমরা হচ্ছে আগামী সোমবারে আমরা হচ্ছে এই টপিকের হচ্ছে যত এমসিকিউ আছে এই টাইপের এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তত সময় সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে।